আসসালামু আলাইকুম। অভিনন্দন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দম্পতি গল্পের শেষ পর্বে। আশা করছি বিগত পর্বগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মনোরঞ্জনের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি আমার প্রচেষ্টাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের সাপোর্টই আমার প্রেরণার মূল উৎস। তাহলে শুরু করছি দম্পতির শেষ পর্ব। বাগানের বাড়িটার সামনেই পুকুর। পুকুরের ওপারে কলমের আম গাছ অনেকগুলি, ওই দিকের অংশটা তারের মতো জাল দিয়ে ঘেরা, কারণ এখানে আমের বৌলের গুটির সময় আসিতেছে। ইজারাদার ঘিরিবার ব্যবস্থা করিয়াছে। কলম বাগান ও পুকুরের মাঝখানে এখনো বেশ ভালো গোলাপ হয়। এখানে বাঁধানো চৌবারায় এক দল ভিড় করিয়া বসিয়া গল্পগুজব ও হল্লা করিতেছে। শচীন বলিল, অগরবাবুকে তাহলে ডাকি, আজ দোল পূর্ণিমা, শুভ দিন, একটা ব্যবস্থা করে ফেলো, যেমন কথা আছে। অঘোরবাবু এসেছেন? এই তো মোটরের শব্দ হলো, এলেন বোধহয়। স্টুডিওর মোটর আনতে গিয়েছিলেন কিনা? বেশ, করে ফেলো সব ব্যবস্থা। প্রায় 50 বছরের এক শৌখিন প্রৌঢ়লোক, রং শ্যামবর্ণ, বেটে, এক হারা চেহারা, মাথার চুলে এই বয়সেও ব্রিলেন্টাইন মাখানো, মুখে সিগারেট, আসিয়া ঘাটের সিঁড়ির মাথায় দাঁড়াইয়া বলিলেন, এই যে সব এখানে। শচীন ও গদাধর দুজনে ব্যস্ত হইয়া বলিলেন, আসুন আসুন অঘোরবাবু, আপনার কথা হচ্ছিল। রেখার দিকে চাহিয়া অঘোরবাবু বলিলেন, তাই তো, আমাদের একটা কথা ছিল, না হয় চলুন ওদিকে। রেখা অভিমানের সুরে বলিল, বললেই হয় যে উঠে যাও, অমন করে ভনিতা করবার কি অধিকার আপনার আছে মশাই? হাসিয়া অঘোরবাবু বলিলেন, না রেখা বিবি, অধিকার কিছু নেই, জানি। এখন লক্ষ্মীটি হয়ে দুপায়ে একটু কষ্ট করে এগিয়ে গিয়ে ওই চাতালে বসে যারা স্ফূর্তি করছে ওখানে যাও না, আমরা একটু পাতলা হয়ে বসি। রেখা রাগ করিয়া বলিল, ও মনে রেখা বিবি বলবেন না বলছি, ও কেমন কথা? না, আমি অমন সব ধরনের কথা ভালোবাসি নে। রেখা উঠিয়া ফরফর করিয়া চলিয়া গেল। অঘোরবাবু বলিলেন, তারপর? আপনি তো এই আছেন দেখছি, একটা ব্যবস্থা তাহলে হয়ে যাক। আজ শুভ দিন, দোলযাত্রা, পূর্ণিমা তিথি। শচীন বলল, আর এদিকে পূর্ণিমার চাঁদের ভিড়ও লেগে গিয়েছে ঘোষেদের বাগান বাড়িতে। আমার মত যদি নাও তবে। অঘোরবাবু ধমক দিয়া বলিলেন, আহা, তোমার সবটাতে ঠাট্টা আর ইয়ারকি ভালো লাগে না। শোনো না কি কথা হচ্ছে। গদাধর বলিলেন, আপনি হিসেবটা করেছেন মোটামুটি? হ্যাঁ, এখন 11,000 আন্দাজবার করতে হবে আপনাকে, সব হিসেব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আজ চেক বই এনেছেন? 5,000 আজই দরকার। বাগানটার লিজ রেজিস্ট্রি হবে সোমবার, স্যালামির টাকা আর 1 বছরের ভাড়া জমা দিতেই হবে। অনেকখানি জমি আছে, স্টুডিওর উপযুক্ত জায়গা বটে। আর একটা কাজ করতে হবে আজ, সব মেয়েদের আজ কিছু কিছু বায়না দিয়ে হাতে রাখা চাই। এই ধরুন রেখা আছে, খুব ভালো নাচ অর্গানাইজ করে, ওকে রাখতে হবে। তারপর ধরুন সুষমাও বেঙ্গল ন্যাশনাল ফিল্ম স্টুডিওতে এখনও কাজ করে, ওকে আগে আটকাতে হবে। একবার ওদের সব ডাকিয়ে এনে যার যার নাচ গান দেখে শুনে নেবেন নাকি? শচীন বলিল, না না, সেটা ভালো হয় না। ওরা সবাই নামজাদা আর্টিস্ট, ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করছে, কেউ বা করেছে, ওদের নাম কে না জানে। এই ধরুন সুষমা। অঘোরবাবু আঙ্গুলের টাকা বাঁচাইবার ভঙ্গি করিয়া বলিলেন, আরে রেখে দাও আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আমি কি কম আর্টিস্ট? টাকা খরচ করতে হবে যেখানে, সব বাজিয়ে নেব, এইরকম করে বাজিয়ে নেব। আমি সব বুঝি কাজ। এই অঘোরনাথ হালদার 7টা ফিল্ম কোম্পানি এই হাতে গড়েছে, আবার এই হাতে ভেঙেছে। ও কাজ আর আমায় তুমি শিখিও না। গদাধর বলিলেন, যাক, ওসব বাজে কথায় কান দেবেন না, আপনি যা ভালো বুঝবেন করুন।
কত টাকা চাই এখন বলুন? তাহলে ওদের সব ডাকি, পৃথক পৃথক কন্ট্রাক্ট হোক, সোমবার সব রেজিস্ট্রি হবে, নিজের স্যালামি 2000 আর ভাড়া 500। এই টাকাটি আলাদা করে রেখে বাকি ওদের দিয়ে দেব। ওদের টাকা এখন দিতে হবে কেন? কন্ট্রাক্ট রেজিস্ট্রি হবার সময় টাকা দিলেই চলবে। না না, এ তো বায়না। অঘোর হালদার এত কাঁচা কাজ করে না স্যার। বেশ। রেখার ডাক পড়িল পুকুর ঘাটে। অঘোরবাবু বলিলেন, রেখা বিবি, লেখাপড়া জানো তো? ফর্ম সই করতে হবে এখনই। আবার রেখা বিবি? বেশ, কি বলে ডাকতে হবে শিখিয়ে দাও না হয়। কেন, রেখা দেবী পোস্টারে লেখা থাকে, দেখেননি কখনো? রেখা বিবি বললে আমি জবাব দিইনি। বলিয়া নাকুচু করিয়া গর্বিতভাবে মুখ ঘুরাইয়া লইয়া চমৎকারভাবে সব প্রমাণ করিল যে সে একজন সুনিপুণ অভিনেত্রী, যদিও ভঙ্গিটা বিলেতি ছবির অভিনেত্রীদের হুবহু নকল। অঘোরবাবু বলিলেন, এখানে সই করো, বেশ স্পষ্ট করে লেখো। রেখা নিজের ব্লাউজের বুকের দিকটা হইতে ছোট্ট একটা ফাউন্টেন পেন বাহির করিতেই অঘোরবাবু বলিয়া উঠিলেন, আরে বলো কি, তোমার আবার ফাউন্টেন পেন বেরোলো কোথা থেকে? যে তুমি দেখছি কলেজের মেয়ে কি স্কুলের মাস্টারনি বনে গেলে। বলি, কালি কলমের সঙ্গে তোমার সম্পর্ক কিসের জিজ্ঞেস করি? টাকাটা লেখো। টাকা? কত টাকা? যথেষ্ট অপমান তো করলেন। মাছের মায়ের পুত্র সুখ, অপমান কিসের মধ্যে দেখলে? 70 টাকার মধ্যে বায়না আজ 5 টাকা। রেখা রাগ করিয়া কলম বন্ধ করিয়া বলিল, 5 টাকা? চাই দিতে হবে না। 5 টাকা অ্যাডভান্স দিয়ে যারা কাজ করে তারা এক্সট্রা ভিড়ের সিনে প্লে করে, আর্টিস্ট নয়। আমাদের অপমান করবেন না। কত চাও রেখা দেবী শুনি? অর্ধেক, 35 টাকা, 35 রুপি। থাক থাক, আর ইংরেজি বলতে হবে না। দিচ্ছি আমি, তাই দিচ্ছি। আমাদের একটু নাচ দেখাবে তো? লেখো টাকাটা। পরে হবে, এখনই হবে। ক্যাপিটালিস্ট দেখতে চাচ্ছেন, ওর ইচ্ছে এখানে সকলের বড়। রেখা দ্বিরুক্তি না করিয়াই পেশাদার নর্তকের সহজ ও বহুবার অভ্যস্ত ভঙ্গিতে পুকুরঘাটের চওড়া চাতালের উপর আধুনিক প্রাচ্য নৃত্য শুরু করিল। রেখা কৃষাঙ্গী মেয়ে, নাচের উপযুক্ত দেহের গড়ন বটে। জ্যোৎস্না রাত্রে নৃত্যরত তরুণের বিভিন্ন লাস্য ভঙ্গি দেখিয়া গদাধর ভাবিলেন, টাকা সার্থক হয় এই ব্যবসায়। খরচ করেও সুখ, লাভ যদি পাই তাতেও সুখ। এই বয়সের যা, আমার বয়সে তো চলে যায়নি এইসবের। অল্প একটু বিশ্রাম করিয়া রেখা বলিল, কথা কলি দেখবেন, সেবার এম্পায়ারে এসেছিলেন সত্যভামা দেবী, মাদ্রাজে মেয়ে। অমন কথা কলি আর কখনো? কি পোজ এক একখানা। আমরা স্টুডিও শুদ্ধ নাচের দল এম্পায়ারে দেখতে গিয়েছিলাম কোম্পানির খরচে। দেখবেন, তুমি একবার দেখেই অমনি শিখে গেলে। কেন নেব না? আমরা আর্টিস্ট লোক। আচ্ছা থাক, এখন কথা কলি। সুষমা দেবী কই? তাকে ডেকে ফর্মটা সই করে নেওয়া দরকার। ডাক দিতেই সুষমা আসিল। দেখিতে ভালো নয়, দেহারা চেহারা, গলার স্বর বেশ মিষ্ট, বেশি কথা বলে না। তবে সে আসিয়া সমস্ত জিনিসটা একটা তামাশার ভাবে গ্রহণ করিল। অঘোরবাবু বলিলেন, টাকাটা লিখুন আগে, 40 টাকা। সুষমা কোনো কথা না বলিয়া নাম সই করিয়া চেক লইয়া চলিয়া যাইতে উদ্যোগ হইলে অঘোরবাবু বলিলেন, গান গাইতে হবে একটা। সুষমা হাসিয়া বলিল, সে কি, এখন কখন গান হতে পারে? ক্যাপিটালিস্ট বলেছে, ওর কথা রাখতে হবে, গান করুন একটা। গদাধর মোলায়েমভাবে বলিলেন, না না থাক, উনি নাম করা গায়িকা, সবাই জানে, ওকে আর গান গাইতে হবে না। ও নিয়ম সকলের জন্য নয়। রেখা কাছেই ছিল, সে ঘাড় বাঁকাইয়া বলিল, নিয়মটা তবে কি আমার মতো বাজে লোকদের জন্য তৈরি? এ তো রীতিমতো অপমানের কথা। না, এ কখনো। ইহাদের কি করিয়া চালাইতে হয় অঘোরবাবু জানেন। তিনি রেখার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া তাহার মুখের কাছে হাত ঘুরাইয়া বলিলেন, রেখা দেবী চটো কেন? গান আমরা সর্বদা গ্রামোফোনে শুনছি, রেডিওতে শুনেছি। কলকাতার তো গান শুনবার অভাব নেই, কিন্তু নাচ আমরা সর্বদা দেখিনি।
তোমার মতো আর্টিস্টের নাচ দেখার একটা লোভ তো আছে, বুঝলে না? গদাধরের বেশ লাগিতেছিল। বাড়িতে থাকিলে এতক্ষণ তিনি ঘুমাইয়া পড়িয়াছেন, নয়তো বসিয়া গদির হিসাবপত্র দেখিতেছেন। এ তবু 5 জনের মুখ দেখিয়া আনন্দে আছেন। বিশেষ করিয়া এমন সঙ্গ, এমন একটা রাত। একবার তাহার মনে হইল অনঙ্গ আজ একটু সকাল সকাল ফিরিতে বলিয়াছিল। বাড়িতে যেন কি পূজা হইবে, তা তিনি কি করিবেন? ভরমশায় আছে, নিতাই আছে, 2 জন চাকর আছে, তাহারাই সব দেখাশোনা করিতে পারিবে। এখন তাহারও তো গরজ নাই। একে একে অনেকগুলি মেয়ের কন্ট্রাক্ট ফর্ম সই করা হইয়া গেল। তাহারা পুকুরের সামনের পাড়ে, যেখানে সাবেক কালের গোলাপবাগ, সেদিক হইতে আসে। আসিয়া সই করিয়া আবার গোলাপবাগে ফিরিয়া যায়, যেন এক গাছি ফুলের মালা ঢল করিয়া গিয়াছে। এক একটি করিয়া ফুল সরিয়া সরিয়া সুতার এদিক হইতে ওদিকে নাচের ভঙ্গিতে চলিতেছে। গদাধর কি একটা ইঙ্গিত করিলেন একজন চাকরকে। অঘোরবাবু বলিলেন, এখন আর না স্যার, যদি আমায় মাপ করেন। কাজের সময় ওটা বেশি না খাওয়াই ভালো। হ্যাঁ, আর একটা কথা স্যার, যদি বেয়াদবি হয় মাপ করবেন। আপনি ক্যাপিটালিস্ট, মালিক, একটু রাশ ভারী হয়ে চলবেন ওদের সামনে। ওরা কি জানেন, নাই যদি দিয়েছেন তবে একেবারে মাথায় চড়ে উঠেছে। ধমকে রাখুন, ঠিক থাকবে। নাই ওদের কখনো দিতে নেই। ওই রেখা আপনার সামনে অত সব কথা বলতে সাহস করবে কেন? আমি এর আগে ছিলাম বেঙ্গল ন্যাশনাল ফিল্মে, ক্যাপিটালিস্ট ছিল দেবীচাঁদ গোঠে, ভাটিয়া মার্চেন্ট, ক্রুরপতি। গোঠে যখন স্টুডিওতে ঢুকতো, তার গাড়ির আওয়াজ পেলে সব ধরহরি লেগে যেত। ওই শোভা মিত্রের মতো নাম শুনেছেন তো? অমন্দরের বড় আর্টিস্টও গোঠেচির সামনে ভালো করে চোখ তুলে কথা বলতে সাহস করতো না। শোভারানী মিত্রের কাছে রেখা টেখা এরা সব কি? শোভা এখন এদের কোম্পানিতে কাজ করে শুনেছি। গদাধর চুপ করিয়া শুনিলেন। চাকর আসি এই সময় জানাইল খাবার জায়গা হইয়াছে। অঘোরবাবু বলিলেন, সব ডেকে নিয়ে যা। আমি আর ইনি এখন না, পরে হবে। চাকর বলিল, জি আচ্ছা। অঘোরবাবু বলিলেন, এখন খেতে বসলে ওদের সকলের সঙ্গে একসঙ্গে বসতে হবে। সেটা ঠিক হবে না মশাই। নিজের চাল বজায় রেখে নিজেকে তফাৎ রেখে চলতে হবে, তবে ওরা মানবে, ভয় করবে। গোলাপবাগের মধ্যে যে দলটি ছিল, তাহারা হল্লা করিতে করিতে খাইতে গেল। রাত 1:30টার কম নয়, একটু ঠান্ডা পড়িয়াছে। চাঁদের আলোয় বাগানের পুরানো চাতাল, হাত ভাঙা পরীর মূর্তি, হাতল খসা লোহার বেঞ্চি, শুকনো ফোয়ারা ইত্যাদি এক অদ্ভুত ছন্নছাড়া শ্রী ধারণ করিয়াছে। এ এমন একটা জগৎ, সেখানে যে কোনো অসম্ভব ঘটনা যেন যে কোনো মুহূর্তে ঘটিতে পারে। এখন হঠাৎ যদি চোগা চাপকান পরা শ্যামলা মাথার আনন্দনারায়ণ ঘোষ মহাশয় একতারা কাগজ হাতে তাহার ঊনবিংশ শতাব্দীর গম্ভীর্য ও মর্যাদা বজায় রাখিয়া ওই হাত ভাঙা পরীর মূর্তিটার আড়াল হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া আসেন, তবে যেন কেহই বিস্মিত হইবে না। গদাধর বলিলেন, আর কত টাকা লাগবে? আরও 2000 তো কালই চাই মজুত রাখবেন স্যার। তাহলে আপনার হলো 11,000। আমার সঙ্গে দেখা হবে কোথায়? আপনার গদিতে? না, আমার গদিতে এখন যাবার দরকার নেই। এই ব্যাপারটা একটু প্রাইভেট রাখতে চাই। তাহলে ওই 2000-এর চেকটা কাল আমায় ফোন করবেন, বলে দেব কোথায় গিয়ে নিতে হবে। যে আজ্ঞে স্যার, আপনি যেমন আদেশ দেবেন সেইভাবেই কাজ হবে। আমার কাছে কোনো গোলমাল পাবেন না কাজের। আপনি টাকা ফেলবেন, আমি গড়ে তুলব, এই আমার কাজ। এই জন্য আপনি আমায় মাইনে দেবেন, সে আর দেবেন। আপনি কাজ দেখে নেবেন, আমায় তো এমনি খাটাচ্ছেন না আপনি। চাকর আসিয়া বলিল, আসেন বাবুজি, আপনাদের চৌকা লাগানো হয়েছে। অঘোরবাবু বলিলেন, কোথায় রে? হলঘরের পাশের কামরাতে। চলুন তবে স্যার, রাত অনেক হলো, খেয়ে আসা যাক। তবে একটা কথা বলি, আপনি এদের অনেককে ভাঙিয়ে নিচ্ছেন। এদের স্টুডিওর লোকেরা যেন না জানতে পারে। আজ তো ওদেরই পার্টি। শচীনবাবুকে বলবেন কথাটা গোপন রাখতে। না, কে জানবে?
শচীন খেতে গিয়েছে, এলেই বলে দেব। রাত প্রায় শেষ হইয়া আসিল। গদাধর দেখিলেন এখন আর বাড়ি যাওয়া চলে না। গদিতে গিয়া অবশ্যই শুইতে পারিতেন, সেও এখন সম্ভব নয়। ভরমশায়ে গদিতে রাতটে থাকে, সে কি মনে করিবে? সুতরাং বাকি রাতটুকু অঘরবাবুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দিতে হইবে। অঘরবাবুও দেখা গেল গল্প পাইলে আর কিছু চান না, কিংবা হয়তো তাহারও বাড়ি ফিরিবার উপায় নাই এখন। সকাল হইয়া গেল। গদাধর বাগানের পুকুরে স্নান সারিয়া চা পান করিয়া একটু সুস্থ হইলেন। স্টুডিওর অভিনেতা অভিনেত্রীর দল শেষ রাতের দিকে সব চলিয়া গিয়াছে। অঘরবাবু বলিলেন, তবে আমি যাই স্যার, বাড়ি গিয়ে একটু ঘুমোবো। চলুন, আমিও যাব। শচীনকে দেখছিনি যে, সে বোধ হয় রাত্রে চলে গিয়েছে। গদাধর বাগান বাড়ি হইতে বাহির হইলেন, কিন্তু নিজের বাড়ি বা গদিতে না ফিরিয়া শোভারানের বাড়ি গিয়া হাজির হইলেন। শোভা সবে স্নান সারিয়া চা পানের উদ্যোগ করিতেছে। গদাধরকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, আপনি কি মনে করে এত সকালে? গদাধর আগের মতো লাজুক ও নিরীহ পল্লীগ্রামের গৃহস্থটি আর নাই। মেয়েদের সঙ্গে কথা বলিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছেন। তিনি প্রথমেই শোভার কথার কোনো উত্তর না দিয়া একখানে চেয়ারে বসিয়া পড়িলেন। একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কোনো দিকে কেহ নাই। তখন সোর নিচু করিয়া তিনি বলিলেন, আমায় দেখে রাগ করেছ না খুশি হয়েছ শোভা? মুখ ঘুরাইয়া শোভা বলিল, ওসব ধ্যানের কথা এখন থাক, আমার নষ্ট করবার মতো সময় হাতে নেই। কোনো কাজ আছে? গদাধর হাসি হাসি মুখে বলিলেন, না, কোনো কাজ নয়, তোমায় দেখতে এলাম। হয়েছে, থাক, রাগ কিসের? রাগের কথা তো বলিনি, সোজা কথাই বলছি। এই সময় ভৃত্য শুধু শোভার জন্য চা ও খাবার আনিয়া টি পয় আগাইয়া শোভার ইজি চেয়ারের পাশে বসাইয়া দিল। শোভা ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, বাবুর কই? আপনি তো বললেন না মাইজি। যত সব উল্লুক হয়েছ, বলতে হবে কি, দেখতে পাচ্ছ না? গদাধর ব্যস্ত হইয়া বলিতে গেলেন, আহ থাক থাক, আমার না হয়, আমি আর এখন চা খাবো না শোভা। শোভা নিস্পৃহ কণ্ঠে বলিল, তবে থাক, সত্যিই খাবেন না? না না, আমি এখন থাক। শোভা আর দ্বিরুক্তি না করিয়া নিজেই চা পান শুরু করিয়া দিল। গদাধর গলা ঝাড়িয়া বলিলেন, কাল সব কন্ট্রাক্ট হয়ে গেল শোভা। আমার অনুরোধ, তোমায় আমার কোম্পানিতে আসতে হবে। কাল রেখা আর সুষমা কন্ট্রাক্ট করলে। শোভা চায়ে চুমুক দিতে যাইয়া চায়ের পেয়ালা অর্ধপথে ধরিয়া গদাধরের মুখের দিকে চাহিয়া বলিল, কোথায় হলো? কাল রাত্রে ঘোষেদের বাগান বাড়িতে। অঘরবাবু ছিল? হ্যাঁ, সেই তো সব জোগাড় করছে। শোভা আর কোনো কথা না বলিয়া নিঃশব্দে চা খাইয়া চলিল, উদাসীন নিস্পৃহভাবে। কোনো বিষয়ে অযথা কৌতূহল দেখানো যেন তাহার স্বভাব নয়। চা শেষ করিয়া সে পাশের ঘরে কোথায় অল্পক্ষণের জন্য উঠিয়া গেল। যাইবার সময় গদাধরকে কিছু বলিয়াও গেল না। পুনরায় যখন ফিরিল, তখন হাতে দুখানা গ্রামোফোনের রেকর্ড। এক গাদা গদাধরের হাতে দিতে দিতে বলিল, এই দেখুন, আমার গান বেরিয়েছে, HMV কাল এনেছি। গদাধর পড়িয়া দেখিয়া বলিলেন, তাই তো, বেশ ভালো গান, শুনবেন না কে? হ্যাঁ হ্যাঁ, তা মন্দ কে, বাজাও না। শোভা রেকর্ডখানা গদাধরের হাত হইতে লইয়া পাশের ঘরে বড় ক্যাবিনেট গ্রামোফোনে চড়াইয়া দিয়া আসিল। গদাধর গানের বিশেষ কিছু বোঝেন না। ভদ্রতার খাতিরে এক মনে শুনিবার ভান করিয়া বসিয়া রহিলেন। রেকর্ড শেষ হইলে মুখে কৃত্রিম উৎসাহের ভাব আনিয়া বলিলেন, বেশ বেশ, ভারী চমৎকার, ও কানাও দাও শুনি। শোভা কিন্তু নিজে একবারও জিজ্ঞাসা করিল না গান কিরকম হইয়াছে। বোধহয় গদাধরের নিন্দা বা সুখ্যাতির উপর সে কোনো আস্থা রাখে না। রেকর্ড বাজানো শেষ হইয়া গেল। শোভা একবার ঘড়ির দিকে চাহিল। গদাধর ইঙ্গিত বুঝিতে পারিলেন, এইবার বোধ হয় শোভা উঠিবার জন্য ব্যস্ত হইয়াছে। 10টা প্রায় বাজে। অনিচ্ছার সহিত তাহাকে বলিতে হইল, আচ্ছা, আমি তাহলে আসি। আসুন। আমার কথার কোনো উত্তর দিলে না তো? কি কথা বুঝলাম না। আমার ফিল্ম কোম্পানিতে কন্ট্রাক্ট করার।
শোভা গম্ভীর মুখে বলিল, আপনি আমার সঙ্গে পরামর্শ করে কাজ করুন। এ কথা আমি আপনাকে বলছি না, তবু কন্ট্রাক্ট করার আগে আমায় বললে পারতেন। আপনার টাকা গেল তাতে আমার কিছুই নয়, আপনার টাকা আপনি খরচ করবেন, তাতে আমার কি বলার থাকতে পারে। কিন্তু আপনি যে কাজ জানেন না সে কাজে না নামাই আপনার উচিত ছিল। অবশ্যই আমি এমনই বললাম, আপনাকে বাধাও দিচ্ছি না বা বারণও করছি না, আপনার বিবেচনা আপনি করবেন। তোমার কি মনে হয় এই ব্যবসায় লাভ হবে না? আমার কিছুই মনে হয় না। আমায় জড়াচ্ছেন কেন এ কথায়? না বললে কি না কথাটা, তাই বলছি। আমার যা মনে হয় তা আপনাকে আমি বললাম। ফিল্ম কোম্পানি খুলে সকলে যে লাভবান হয়, লক্ষপতি হয়, তা নয় বলেই ধারণা। অঘোরবাবু অবশ্যই 2-3টে ফিল্ম কোম্পানিতে ছিলেন, কাজ বোঝেন। তবে অনেস্ট কিনা জানি না। আপনি করেন অন্য ব্যবসা, এর মধ্যে আপনি না নামলেই ভালো করতেন। তুমি বড় নিরুৎসাহ করে দাও কেন লোককে? নামছি একটা শুভ কাজে, তুমি আসবে কিনা বলো। দোহাই আপনার গদাধর বাবু, আমি কিছু নিরুৎসাহ করি নাই, আপনি দমবেন না। তবে আমার কথা যদি বলেন, আমার আশা হবে না। এই উত্তর শুনবার জন্য আজ সকালে তোমার এখানে এসেছিলাম আমি। মনে বড় কষ্ট দিলে শোভা। আমার বড় আশা ছিল তোমাকে আমি পাবই। শোভা রাগের সুরে বলিল, আপনি পাটের ব্যবসা করে এসেছেন, অন্য ব্যবসার কথা আপনি কি বোঝেন যে যা তা বলতে আসেন? প্রথমে আমি তো ইচ্ছে করলেই যেতে পারিনি। এদের স্টুডিওতে আমার এখনও 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তাছাড়া আমি একটা নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পেছনে ছুটব, এত বোকা আমায় ঠাউরেছেন? আমার কোম্পানি অনিশ্চিত তা নতো কি? আপনিও কাজ বোঝেন না, পরের হাতে খেলতে হবে আপনাকে। এক ব্যবসায় টাকা রোজগার করে অন্য এক ব্যবসাতে ঢালছেন, কারোর সঙ্গে পরামর্শ করেননি। ওতে আমার সাহস হয় না, এক কথায় বললাম। আচ্ছা, আমি যদি তোমার সঙ্গে পরামর্শ করতাম, কি পরামর্শ দিতে? সে কথার দরকার নেই। কারো কথার মধ্যে আমি কখনো থাকি না গদাধর বাবু, আমায় মাফ করবেন। বিশেষ করে এর মধ্যে রেখা, সুষমা রয়েছে, ওরা সকলেই আমার বন্ধু লোক। এক স্টুডিওতে কাজ করেছি অনেক দিন। অঘোরবাবুকে আমি কাকাবাবু বলে ডাকি, উনি আমাদের শ্রদ্ধার পাত্র। অতএব আমি এই কথার মধ্যে থাকবো না। তা হচ্ছে না, আমার কথার উত্তর দাও, তুমি কি পরামর্শ দিতে? শোভা ধমকের স্বরে বলিল, ফের আবার ওই কথা? ওর উত্তর আমার কাছে নেই। আচ্ছা, আমাকে কেন আপনি এর মধ্যে জড়াতে চান বলতে পারেন? আমি কারো কথায় কখনো থাকিনি, তবু আমি কখনো আপনাকে এই পরামর্শ দিতাম না। দিতে না? না, ব্যাস, আপনি এখন আসুন, আমি এক্ষুনি উঠব, অনেক কাজ আছে আমার। গদাধর কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও বিদায় লইতে বাধ্য হইলেন। ইহার 2 দিন পরে ভরমশাই গদিতে বসিয়া কাজ করিতেছেন। গদাধর বলিলেন, 13 তারিখে একটা চেক ডিউ আছে ভরমশাই, 6,000 টাকা জমা দিতে হবে ব্যাংকে। ভরমশাই মনিবের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া বলিলেন, 6,000 টাকা এই কদিনের মধ্যে? টাকা তো মোকামে আটকে আছে, এখন এত টাকা এই কদিনের মধ্যে কোথায় পাওয়া যাবে বাবু? তা হবে না, চেষ্টা দেখুন, পথ হাতড়ান। এত টাকার চেয়ে কাকে দিলেন বাবু? অন্য কর্মচারী হইলে মনিবকে এই প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিত না হয়তো, কিন্তু ভরমশাই পুরাতন বিশ্বস্ত কর্মচারী, ঘরের লোকের মতো তাহার পক্ষে স্বতন্ত্র ব্যবস্থা, স্বতন্ত্র অধিকার। কথাটা এড়াইবার ভঙ্গিতে গদাধর বলিলেন, ও আছে এক তাহলে কি করবেন বলুন তো? ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, দেখি কি করতে পারে, বুঝতে পারছি নে। কিন্তু কয়দিন নানা প্রকার চেষ্টা করিয়াও ব্যর্থ মনোরথ হইয়া ভরমশাই 12 তারিখে মনিবকে কথাটা জানাইলেন, মোকামে টাকা আবদ্ধ আছে, এই কদিনের মধ্যে কাঁচামাল বেচিয়া টাকা জোগাড় করা সম্ভব নয়। 3টি মিলের পাটের মোটা অর্ডার কন্ট্রাক্ট করা আছে, 3 মোকাম হইতে সেই অর্ডার মাফিক পাট ক্রয় চলিতেছে। সে টাকা অন্য ক্ষেত্রে ঘুরায় আনিতে গেলে মিলে সময় মতো পাট দেওয়া যায় না। গদাধর মাথায় হাত দিয়ে বসিয়া পড়িলেন। চেক ব্যাংক হইতে ফিরিয়া গেলে লজ্জার সীমা থাকিবে না।
অবশ্য অন্য কোনো গদি হইতে টাকাটা ধার করা চলিত, কিন্তু তাহাতে মান থাকে না। 7-5 ভাবিয়া গদাধর সেদিন রাত 9টার পরে শোভার বাড়ি গেলেন। এদিকে ভরমশাই চিন্তাকুল মুখে আছেন দেখিয়া খাইবার সময় অনঙ্গ জিজ্ঞাসা করিল, কি হয়েছে ভরমশাই, মুখ ভারবার কেন? না কিছু না, বলুন না কি হয়েছে, বাড়ির সব ভালো তো? না সেসব কিছু না, একটা ব্যাপার ঘটেছে, আপনাকে না বলে থাকাও ঠিক না। বাবু কোথায় আগাম চেক দিয়েছেন মোটা টাকার, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার নয়, তাহলে আমার অজানা থাকতো না। তাহলে উনি কোথায় টাকা খরচ করেছেন কথাটা আপনাকে জানানো আমার দরকার, তবে আমি বলেছি এ কথা যেন বলবেন না বাবুকে। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, তাই তো ভরমশাই, আমি কিছু ভাবগতিক তো বুঝছি নে, মেয়ে মানুষ কি বলবো বলুন, কিন্তু ওর ভাব যে কত বদলেছে সে আপনাকে কি বলে। বড় ভাবনায় পড়েছি ভরমশাই, আপনাকে বলবো একদিন পরে। উনি আজকাল রাত প্রায় বাড়ি আসেন না। দোল পূর্ণিমের দিন তো দেখলেনি। হ্যাঁ, সেই কথা বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, বললেন ব্যবসার কাজ ছিল। আজকাল আমার ওপর রাগ রাগ ভাব, সবসময় কথা বলতে সাহস পায়নি। উনি কেমন যেন বদলে গিয়েছেন, কখনো তো উনি এরকম ছিলেন না। এখন ভাবছি আমাদের কলকাতায় না এলেই ভালো ছিল, বেশ ছিলাম দেশে। কালীঘাটের মা কালীর কাছে মানত করেছি জোড়া পাটা দিয়ে পুজো দেব, ওর মতিগতি যেন ভালো হয়ে যায়। বড় ভাবনায় আছি, আর কার কাছে কি বলবো বলুন, এখানে আমার কে আছে আপনি ছাড়া? অনঙ্গ আঁচল দিয়া চোখের জল মুছিল। ভরমশাই চিন্তিত মুখে বলিলেন, তাই তো আমাকে বললেন মা, ভালো হলো। এত কথা তো আমি কিছুই জানতাম না, এখন বুঝতে পারছি না কি করা যায়। আমারও তো যাবার সময় হলো। অনঙ্গ বলিল, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না ভরমশাই, কলকাতায় আপনার যত অসুবিধেই হোক, ওকে এই অবস্থায় ফেলে আপনি যেতে পারবেন না। আমার আর কেউ নেই ভরমশাই, ওকে দেখে এখানে ওই শচীন ঠাকুরপো হয়েছে, ওর শো নেই। আর ওই নির্মল ওদের সঙ্গে মিশেই এইরকম হয়েছেন। আমাকে এই আথান্তরে ফেলে আপনি চলে যাবেন না। আচ্ছা বউ ঠাকুরন, এইসব কথা আর কারো কাছে আপনি বলবেন না। আমি না হয় এখন দেশে না যাব, আপনি কাঁদবেন না। চোখের জল মুছে ফেলুন। সতীলক্ষ্মী আপনি, হাতে করে বিয়ে দিয়ে ঘরে এনেছি, মেয়ের মতো দেখি। আপনাদের ফেলে গেলে ধর্মে সইবে না, দেখি কি হয়, অত ভাববেন না। ভরমশাই বিদায় লইলেন। গদাধর শোবার বাড়ি গিয়া শুনিলেন সে এইমাত্র স্টুডিও হইতে ফিরিয়া খাইতে বসিয়াছে, সুতরাং তিনি বাহিরের ঘরে বসিয়া রহিলেন। একটু পর শোভা ঢুকিয়া একটা প্লেটে গোটা কয়েক সাজা পান গদাধরের সামনে টিপিয়ে রাখিয়া তাহা হইতে একটা পান তুলিয়া মুখে দিল, কোনো কথা বলিল না। গদাধর বলিলেন, বসো শোভা, তোমার কাছে একটা কাজে এসেছিলাম। শোভা নিজের ইজি চেয়ারটাতে বসিয়া বলিল, কাজ কি তা তো বুঝতে পেরেছি, তার উত্তরও দিয়েছি সেদিন। সে কাজ নয় শোভা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একজনকে চেক দিয়েছি 6,000 টাকার, কাল ব্যাংকে চেক দাখিল করে ভাঙাবার তারিখ, অথচ টাকা নেই ব্যাংকে। কালই 6,000 টাকা বেলা 10টার সময় জমা দিতে হবে, অথচ আমার হাতে টাকা নেই, সব টাকা মোকামে আবদ্ধ। এখন কি করি, কাল মান যায়, তাই তোমার কাছে এসেছি। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমি কি করব? টাকাটা 1 মাসের জন্য ধার দাও, আমি হ্যান্ড নোট দিচ্ছি, মোকাম থেকে টাকা এলে শোধ করে দেব। এই উপকারটা করো আমার, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শোভা বলিল, আমি তো হ্যান্ড নোটের ব্যবসা করি রে, মহাজনী কারবারও নেই আমার। আমার কাছে এসেছেন টাকা ধার নিতে, বেশ মজার লোক তো আপনি। আপনার কলকাতায় বাড়ি আছে, মর্টগেজ রাখলে যে কোনো জায়গা থেকে ধার পাবেন, ব্যাংক থেকেই তো ওভারড্রাফট নিতে পারেন। গদাধর দুঃখিতভাবে বলিলেন, সেই সব করা তো চলে, কিন্তু তাতে বাজারে ক্রেডিট থাকে না ব্যবসাদারের। ব্যাংকে ওভারড্রাফট নেওয়া চলবে না, বাড়ি বন্ধক দেওয়াও নয়। আছে অনঙ্গর গহনা, তা কি এখন বিক্রি করতে যাব?
শোভা নিস্পৃহভাবে বলিল, কিন্তু আমি সেজন্য দায়ী নই। আমার কাছে কেন এসেছেন? আপনার বোঝা উচিত ছিল আমার কাছে আসবার আগে যে আমি পোদ্দার নই, টাকা ধারের ব্যবসাও করিনি। অনঙ্গ স্বামীর মেজাজ বুঝিত। বেশি রাগারাগি করিলে তিনি রাগ করিয়া না খাইয়া বাড়ির বাহির হইয়া যাইবেন। আজকালই যে এমন হইয়াছে তাহা নয়, চিরকাল অনঙ্গ এইরকম দেখিয়া আসিয়াছে। তবে পূর্বে অনঙ্গ ইহাতে তত ভয় পাইত না, এখন ভরসাহারা হইয়া পড়িয়াছে। স্বামীর উপর সে জোর যেন সে ক্রমশ হারাইতেছে। গদাধর 1 মাসের মধ্যে বাড়ি আসিলেন না। ভরমশাইকে ব্যবসায় সংক্রান্ত চিঠি দিতেন। তাহা হইতে জানা গেল জয়ন্তী পাহাড়ে ভুটানঘাট নামক স্থানে তিনি আছেন। অনঙ্গ চিঠি দিল খুব শীঘ্র ফিরিবার জন্য অনুরোধ করিয়া। গদাধর লিখিলেন তিনি এখন কাজে ব্যস্ত, শেষ না করিয়া যাইতে পারিবেন না। অনঙ্গ কাঁদিয়া কাটিয়া আকুল হইল। একদিন পথে হঠাৎ শচীনের সঙ্গে ভরমশাইয়ের দেখা। ভরমশাই শচীনকে গদাধরের ব্যাপারে সব বলিলেন। শচীন বলিল, তা আপনারা তো ভাবছেন কেন? সে কোথায় গিয়েছে আমি জানি। কোথায় বলুন, বলতেই হবে। আপনার বৌদিদি ভেবে আকুল হয়েছেন। জানেন তো বলুন। আমার কাছে শুনেছেন তা বলবেন না। সে তার কোম্পানির সঙ্গে শুটিংয়ে গিয়েছে জয়ন্তী পাহাড়ে। পাহাড় ও বনের দৃশ্য তুলতে হবে। ভুটান ঘাটে শুটিং হচ্ছে। সে কি? বুঝলাম না তো, শুটিং কি ব্যাপার? আরে ফিল্ম তৈরি হচ্ছে মশাই, ফিল্ম তৈরি হচ্ছে। গদাধর ফিল্ম তৈরি কোম্পানি খুলেছে, অনেক টাকা ঢেলেছে, নিজের আছে আর একজন অংশীদার আছে, তাই ওরা গিয়েছে ওখানে। কিছু ভাববেন না, আমার কাছে শুনেছেন, বলবেন না কিন্তু। ভরমশাই শুনিয়া মাথায় হাত দিয়া পড়িলেন। মনে পাটের গদির ক্যাশ ভাঙিয়া ছবি তৈরির ব্যবসায় লাগিয়াছেন, এ ভালো লক্ষণ নয়। সে নাকি যত নোটি লইয়া কারবার, তাহাতে মানুষের চরিত্র ভালো থাকে না, থাকিতে পারে না কখনো। বউ ঠাকুরন সতী লক্ষ্মী, এখন দেখা যাইতেছে তাহার আশঙ্কা তবে নিতান্ত অমূলক নয়। অনঙ্গকে তিনি এই কথা কিছু জানাইলেন না। আরো 2 মাস 2.5 মাস কাটিয়া গেল, গদাধর ফিরিলেন না। এদিকে একদিন গদির ঠিকানায় গদাধরের নামে এক পত্র আসিল। মনিবের নামের পত্র ভরমশাই খুলিতেন। খুলিয়া দেখিলেন শোভারানী মিত্র বলিয়া কে একটি মেয়ে তাহার পাওনা 4,000 টাকার জন্য কড়া তাগাদা দিয়াছে। ভরমশাই বড়ই বিপদে পড়িলেন। কে এই মেয়েটি? মনিব তাহার নিকট এত টাকা ধার করিতেই বা গেলেন কেন? এইসব কথার কোনো মীমাংসায় ভরমশাই করিতে পারিলেন না। 7-5 ভাবিয়া ঠিক করিলেন মেয়েটির সঙ্গে নিজেই একবার দেখা করিবেন। চিঠিতে ঠিকানা লেখা ছিল। ভরমশাই একদিন ভয়ে ভয়ে গিয়া দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া দরজা খুলিয়াই বলিল, ও তুমি আরতের লোক? ভরমশাই বলিলেন, হ্যাঁ, মাইজি উপরে আছেন, এসো। ভরমশাই কিছু বুঝিতে পারিলেন না। এই চাকরটি কি করিয়া জানিল তিনি আরতের লোক? উপরের যে ঘরে চাকরটি তাহাকে লইয়া গেল, সে ঘরে একটি সুন্দরী মেয়ে চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্য একটি মেয়ের সহিত গল্প করিতেছিল। দেখিয়া ভরমশাই একটু সংকুচিত হইয়া পড়িলেন। তিনি দরজা হইতে সরিয়া যাইতেছিলেন। মেয়েটি বলিল, কে? ভরমশাই বিনয়ে ও সংকোচে গলিয়া বলিলেন, এই আমি। চাকর পিছন হইতে বলিল, আরতের লোক। মেয়েটি বলিল, ও আরতের লোক, তা তোমাকে ডেকেছিলাম কেন জানো? এবার ওরকম চাল দিয়েছ কেন? ও চাল তুমি ফেরত নিয়ে যাও এবার, আর 1 মণ কাটারে ভোগ পাঠিয়ে দিও এখনই, বুঝলে? ভরমশাই ভয়ে ভয়ে বলিলেন, তিনি চালের আড়ত হইতে আসেন নাই, গদাধর বসুর গদি হইতে আসিয়াছেন। মেয়েটি কিছুক্ষণ তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিল, বলিল, তাই নাকি? ও বড্ড ভুল হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না, বসুন আপনি। গদাধর বাবু এখন কোথায়? আগে তিনি ভুটানঘাট।
ও, শুটিং হচ্ছে শুনছিলাম বটে। এখনো ফেরেননি? আজ্ঞে না। আচ্ছা, ঠিকানাটা দিয়ে যান আপনি। একটু চা খাবেন? আগে না, মাফ করবেন মা লক্ষ্মী, আমি চা খাইনি। শুনুন, আপনি আমার চিঠিখানা পড়েছেন তাহলে, নইলে আমার ঠিকানা কোথায় পেলেন? আমার পাওনা টাকাটার ব্যবস্থা করতে হবে। অনেক দিন হলো, 1 মাসের জন্য নিয়ে আজ 3 মাস। আগে বাবু এলেই তিনি দিয়ে দিবেন। আপনি আর কিছুদিন সময় দিন দয়া করে। আচ্ছা, আপনি ভাববেন না, এলে যেন একবার উনি আসেন এখানে, বলবেন তাকে। ভরমশাই অনেক কিছু ভাবিতে ভাবিতে গদিতে ফিরিলেন। কে এই মেয়েটি? হয়তো ভালো শ্রেণীর মেয়ে নয়, কিন্তু বেশ ভদ্র। যাহাই হোক, ইহার নিকট কর্তা টাকা ধার করিতে গেলেন কেন? বৃদ্ধ তাহাও ভাবিয়া পাইলেন না। একবার ভাবিলেন বউ ঠাকুরনকে সব খুলিয়া বলিবেন। শেষে ঠিক করিলেন বউ ঠাকুরনকে এখন কোনো কথা না বলাই ভালো হইবে। কি জানি, মনির যদি শুনিয়া চটিয়া যান। ইহার মাসখানেক পরে শোভারানী একদিন হঠাৎ গদাধরকে সিঁড়ি দিয়া উপরে উঠিতে দেখিয়া বিস্মিত হইলেন। সকালবেলা শোভারানীর প্রাতঃস্নান এখনো সম্পূর্ণ হয় নাই। আলো থালো চুল, ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরনে, হাতে ভোরের খবরের কাগজ। শোভা কিছু বলিবার পূর্বে গদাধর বলিলেন, এই যে, ভালো আছো শোভা? এই ট্রেন থেকে নেমেই তোমার সঙ্গে দেখা করতে এলাম, এখনো বাড়ি যাইনি। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই, উত্তর দিতুম, কিন্তু চলে আসবো কলকাতায়। ভাবলুম আর চিঠি দিয়ে কি হবে, দেখাই তো করব। আমার টাকার কি ব্যবস্থা করলেন? টাকার ব্যবস্থা হয়েই রয়েছে, ছবি তোলা হয়ে গেল, এখন চালু হলেই টাকা হাতে আসবে। তার আগে নয়? তার আগে কোথা থেকে হবে বলো? সবই তো বোঝো, কলকাতার বাড়িও মর্টগেজ দিতে হয়েছে, বাকি 12,000 টাকা তুলতে। এখন সব সার্থক হয় যদি ছবি ভালো বিক্রি হয়। ওসব আমি কি জানি, বেশ লোক দেখছি আপনি। কবে আমার টাকা দেবেন ঠিক বলে যান। আর 2 মাস অপেক্ষা করো, তোমার এখন তাড়াতাড়ি টাকার দরকার কি? সুদ আসছে আসুক না, এও তো ব্যবসা। শোভা ভ্রুকুঞ্চিত করিয়া বলিল, বেশ মজার কথা বললেন যে। আমার সুদের ব্যবসাতে দরকার নেই, টাকা কবে দেবেন বলুন। তখন তো বলেননি এত কথা, টাকা নেবার সময় বলেছিলেন 1 মাসের জন্য। গদাধর মিনতির সুরে বলিলেন, কিছু মনে করো না শোভা, এই সময় যে কি সময় আমার, বুঝে দেখো। ক্যাশে টাকা নেই গদিতে, মিলে নতুন অর্ডার আর নেই। এখন পুঁজি যা কিছু সব এতে ফেলেছি। কতদিনের মধ্যে দেবেন? 2 মাস দেরি করতে পারবো না। আচ্ছা, 1 মাস, এই কথা রইল। এখন তবে আসি, এই কথাটা বলতেই আসা। বেশ, আসুন। 2 মাস ছাড়িয়া 3 মাস হইয়া গেল। গদাধর বড় বিপদে পড়িয়া গেলেন। ডিস্ট্রিবিউটর ছবি তৈরি করিতে অগ্রিম অনেকগুলো টাকা দিয়াছে। ছবি বিক্রির প্রথম দিকের টাকাটা তাহারাই লইতে লাগিল। ছবি ভাড়া দেওয়া বা বিক্রয় করার ভার তাদের হাতে। টাকা আসিলে আগে তাহারা নিজেদের প্রাপ্য কাটিয়া লয়। গদাধরের হাতে 1 পয়সাও আসিল না এই 3 মাসের মধ্যে। অথচ পাওনাদাররা দুবেলা তাগাদা শুরু করিল। যেই পরিমাণে তাহাদের উৎসাহ ও অধ্যাবসায় তাহারা প্রদর্শন করিতে লাগিল টাকার তাগিদ দিতে, তাহার অর্ধেক পরিমাণ উৎসাহ ও অধ্যাবসায় দেখাইয়া মার্কনি বেতার বার্তা পাঠাইবার কৌশল আবিষ্কার করিয়াছিলেন, বা প্রখ্যাতনামা বার্নার্ড পেলেসি এনামেল করার প্রক্রিয়া উদ্ভাবন করিয়াছিলেন। কিন্তু এইরূপ অমানসিক অধ্যাবসায় দেখাইয়াও কোনো ফল হইল না। গদাধর কাহাকেও টাকা দিতে পারিলেন না। ছবি বাজারে চলিল না। কাগজে নানা বিরোধ সমালোচনা হইতে লাগিল। তবুও গোলা দর্শকরা মাস 2 ধরিয়া বিভিন্ন মফস্বলের শহরে ছবিখানা দেখিল। কিন্তু ডিস্ট্রিবিউটরের অগ্রিম টাকা শোধ করিতেই সেই টাকা ব্যয় হইল। গদাধরের হাতে যা পড়িল তাহার অনেক বেশি তিনি ঘর হইতে বাহির করিয়াছেন। প্রায় 30,000 টাকা খরচ করিয়া গদাধর পাইলেন 7,000 টাকা। 23,000 টাকা লোকসান। ইতিমধ্যে আরো মুশকিল হইল।
পুনরায় একখানা ছবি তোলা হইবে বলিয়া আর্টিস্টদের সঙ্গে যে বাগান বাড়ি ভাড়া লইয়া স্টুডিও খোলা হইয়াছিল তাহাদের সঙ্গে এবং মেশিন বিক্রেতাদের সঙ্গে 1 বছর কন্ট্রাক্ট করা হইয়াছিল। ছবি তুলিবার দেরি হইতেছে দেখিয়া তাহারা চুক্তিমতো টাকা তাগাদা শুরু করিল। কেহ কেহ অন্যথায় নালিশ করিবার ভয়ও দেখাইল। গদাধর যে 7,000 টাকা পাইয়াছিলেন তাহার অনেক টাকাই গেল এই দলের মধ্যে কিছু কিছু করিয়া দিয়া তাহাদিগকে আপাতত শান্ত করিতে। শোভার টাকা শোধ দেওয়ার কোনো পন্থাই হইল না। বাজারেও এখন প্রায় 25,000 টাকা দেয় না। অঘোরবাবু উপদেশ দিলেন ইহার একমাত্র প্রতিকার নতুন একখানা ছবি তৈরি করা। আরও টাকা চাই গদাধর ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা চালাইলেন। তাহারা এই ছবিতে বিশেষ লোকসান খায় নাই, নিজেদের টাকা প্রায় সব উঠাইয়া লইয়াছিল। তাহারা বাকি 30,000 টাকা দিতে রাজি হইল, কিন্তু গদাধরকে 30,000 বাহির করিতেই হইবে। 60,000 টাকার কমে ছবি হইবে না। অঘোরবাবু উৎসাহ দিলেন ছবি করিতেই হইবে। 2-1খানা ছবি অমন হইয়া থাকে। সামনের হপ্তাতেই কাজ আরম্ভ করা দরকার, কিছু টাকা চাই। গদাধর ভরমশাইকে বলিলেন ক্যাশে কত টাকা আছে? 1,015। আর মোকামে? প্রায় 7,000। ক্যাশের টাকাটা আমাকে দিতে হবে, আপনি বন্দোবস্ত করুন। 2-4 দিনের মধ্যে দরকার। ভরমশাই মৃদু প্রতিবাদ করিয়া বলিলেন ক্যাশের টাকা দিলে মিলের অর্ডারি মাল কিনবো কি দিয়ে বাবু? ক্যাশের টাকা হাতছাড়া করা উচিত হবে না। মিলওয়ালাদের 2,000 গাঁটের অর্ডার নেওয়া হয়েছে, মোকামে অত মাল নেই, নগদে কিনতে হবে। এদিকে মহাজনের ঘরে আর বছরের দেনা শোধ হয়নি, তাদেরও কিছু দিতে হবে। 1,500 রেখে 1,010 দিন আমায়। ভরমশাই আর কিছু বলিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে প্রমাদ গণিলেন ক্যাশের টাকা ভাঙিয়া বাবু কি সেই ছবি তোলার ব্যবসায় ফেলবেন? এবার যে ছবি তোলা হইল তাহাতে যদি লাভ হইত তবে পুনরায় টাকার দরকার হইবে কেন বাবুর? এই কি রকম ব্যবসা? ভরমশাই গিয়া অনঙ্গকে সব খুলিয়া বলিলেন। অনঙ্গ কাঁদিয়া বলিল কি হবে ভরমশাই, তাও যায় যাক, আমার দেশে ফিরে নুন ভাত খেয়ে থাকবো, আপনি ওকে ফেরান। সেদিন অনঙ্গ স্বামীকে বলিল দেখো একটা কথা বলি, আমি কোনো কথা এতদিন বলিনি, বা তুমিও আমার কাছে কিছু বলনি, কিন্তু শুনলুম তুমি টাকা নিয়ে ছবি তৈরির ব্যবসা করছো, তাতে লোকসান খেয়েও আবার তাই করতে চাইছো, এইসব কি ভালো? গদাধর বলিলেন তুমি বুঝতে পারছো না অনঙ্গ, এইসব কথা তোমায় বলেছে ওই বুড়োটা না? ও এসবের বোঝে কি যে এর মধ্যে কথা বলতে যায়? ছবিতে লোকসান হয়েছে সত্যি কথা, কিন্তু আরেকখানা দিয়ে আগে লোকসান উঠিয়ে আনবো। ব্যবসার এই মজা, ব্যবসাদার যে হবে তার দিল চাই খুব বড়, সাহস চাই খুব। পুঁটি মাছের প্রাণ নিয়ে ব্যবসায় বড় হওয়া যায় না অনঙ্গ, হারি বা জিতি। আমার কি বুদ্ধি নেই ভাবছো? সব বুঝি আমি। এইসবের মধ্যে তুমি মেয়ে মানুষ, থাকতে যেও না। বোঝো যদি তবে লোকসান খেলে কেন? হার জিত সব কাজেরই আছে, তাতে কি? বলেছি তো তুমি এসব বুঝবে না। অনঙ্গ চোখের জল ফেলিয়া বলিল আমাদের মেলা টাকার দরকার নেই, চলো আমরা দেশে ফিরে যাই। বেশ ছিলাম সেখানে, এখানে এসে অনেক টাকা হয়ে আমাদের কি হবে? সারাদিনের মধ্যে তোমার একবার দেখা পাইনি, সর্বদা কাজে ব্যস্ত থাকো, দুটো খেতে আসবার সময় পর্যন্ত পাও না। সেখানে থাকলে তবু দুবেলা দেখতে পেতাম তোমাকে। আমার মন যে কি হু হু করে সে কথা। গদাধর হাসিয়া বলিলেন অত ঘর বোলা হয়েছিলাম বলেই সেখানে ব্যবসাতে উন্নতি করতে পারিনি অনঙ্গ। ও ছিল গেরস্থ আড়তদারের ব্যবসা, দিন কেনা দিন বেচা, লোকসানও নেই, লাভও বেশি নেই। ওতে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হয়ে আমাদের দরকার নেই। লক্ষ্মীটি চলো গায়ে ফিরে যাই। আমরা কি কিছু কম সুখে ছিলাম সেখানে? না খেতে পাচ্ছিলাম না? গদাধর এবার স্পষ্টই বিরক্ত হইলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করা তার স্বভাব নয়। চুপ করিয়া রহিলেন। অনঙ্গ বলিল ওগো, আমায় একবার দেশে নিয়ে চলো না, একদিনের জন্যে। কেন, গিয়ে কি হবে এখন?
10 ঘরায় বনবিবির থানে পুজো মানত ছিল, দিয়ে আসবো। গদাধর হাসিয়া বলিলেন, অর্থাৎ তোমার পুজো মানত করা আরম্ভ হয়ে গিয়েছে এর মধ্যে? সেই জন্য না, তুমি অমত করো না লক্ষ্মীটি। সামনের মঙ্গলবার চলো দেশে যাই, 2 দিন থাকবো মোটে। পাগল, এখন আমার সময় নেই, ওসব এখন থাকবে। সেদিন সন্ধ্যার সময় গদাধর শোভারানের বাড়ি গেলেন। ফোন করিয়া পূর্বেই যাইবার কথা বলিয়াছিলেন। শোভা বলিল, কি খবর? অনেক কথা আছে, খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে, তুমি যদি অভয় দাও। অত ভঙ্গিতে শুনবার সময় আমার নেই, কি হয়েছে বলুন না। গদাধর নিজের অবস্থা সব খুলিয়া বলিলেন। কিছু টাকা দরকার এখনই, কোনো ব্যবস্থা করা যায় কিনা। বলিলেন, একটা কিছু করতেই হবে শোভা, বড় বিপদে পড়ে গিয়েছি। আর একটা অনুরোধ আমার, এই ছবিতে তোমাকে নামতে হবে, না নামলে ছবি চলবে না। তোমার টাকা আমি দেব, আমার সঙ্গে কন্ট্রাক্ট করো। যা তোমার দাম দর হবে তা থেকে কিছু কমাবো না। শোভা, একটা যা হয় বলো আমায়। কি বলবো বলুন? ছবি মার খেয়ে যাবে আমি আগেই জানতাম। সে তো বুঝলাম, যা হবার হয়েছে, এখন আমায় বাঁচাও। আমি কি করতে পারি যে আমার কাছে এসেছেন? আরো কিছু টাকা দাও আর এই ছবিতে নামো। কোনোটাই হবে না আমার দ্বারা। আমায় এত বোকা পেয়েছেন? কেন হবে না শোভা? আমায় উদ্ধার করো। প্রথম ছবি তেমন হয়নি হয়তো, সে ছবি থেকে অনেক কিছু বুঝে নিয়েছি। আর একটিবার। শোভা এবার রাগ করিল। গলার সুর তাহার কখনো বিশেষ চড়ে না, একটু চড়িলেই বুঝিতে হইবে সে রাগ করিয়াছে। সে চড়া গলায় বলিল, আমার টাকা ফেলে দিন, মিটে গেল। আমি উদ্ধার করবার কে? আমার কথা শুনেছিলেন আপনি? আমি বলিনি যে এই ফিল্ম কোম্পানি চালানো আপনার কর্ম নয়? আপনি যা কিছু বোঝেন না তার মধ্যে। গদাধর উঠিয়া দাঁড়াইলেন। তারও গলায় রাগের সুর আসিয়া গেল, হয়তো রাগের সঙ্গে দুঃখ মেশানো ছিল। বলিলেন, বেশ, তুমি দিও না টাকা, না দিলেই বা কি করতে পারি আমি? তবে আমি ছবি একখানা করবই, দেখি অন্য জায়গায় চেষ্টা। আচ্ছা, আসি তাহলে। গদাধর বাহির হইয়া সিঁড়ি দিয়া নামিতে যাইবেন। শোভা ডাকিয়া বলিল, বারে, চলে গেলেই হলো? শুনে যান, আমার টাকার একটা ব্যবস্থা করুন। হবে হবে, শিগগির হবে। শুনুন শুনুন। কি কোম্পানি করবেনই তবে? আপনার সর্বনাশ হলেও শুনবেন না? গদাধর বোধহয় খুব চটিয়া গিয়াছিলেন। সিঁড়ি বহিয়া তরতর করিয়া নামিতে নামিতে বলিলেন, না, সে তো বলেছি অনেকবার, কতবার আর বলবো? ও আমি না বুঝে করতে যাচ্ছি নে, আমায় কারো শেখাতে হবে না। গদাধর অদৃশ্য হইয়া গেল। শোভা অন্যমনস্ক হইয়া কতক্ষণ সিঁড়ির মুখে দাঁড়াইয়া রহিল। সে এমন এক ধরনের মানুষ দেখিল যাহা সে সচরাচর দেখে না। অনেকক্ষণ দাঁড়াইয়া কি ভাবিয়া সে ধীরে ধীরে ঘরে ঢুকিল। একটু পরে শচীন একখানা বড় মোটর ভর্তি বন্ধুবান্ধব লইয়া হাজির হইল। সকলে কোলাহল করিতে করিতে উপরে উঠিয়া আসিল। ইহাদের মধ্যে একজনকে শোভা চেনে, উড়িষ্যার কোনো এক দেশীয় রাজ্যের রাজকুমার। পূর্বে একদিন শোভাদের স্টুডিও দেখিতে গিয়াছিলেন। পৈতৃক অর্থ উড়াইবার তীর্থস্থান কলিকাতা ধামে কত 5-6 মাসের মধ্যে কুমার বাহাদুর প্রায় 20-25 হাজার টাকার অন্তরিক্ষে অদৃশ্য করিয়া দিয়া স্বীয় দরাজ হাতের ও রাজোচিত মনের পরিচয় দিয়েছেন। কুমার বাহাদুর আগাইয়া আসিয়া পরিষ্কার বাংলায় বলিলেন, নমস্কার মিস মিত্র, কেমন আছেন? এলাম একবার আপনার সঙ্গে দেখা করতে। শোভা নিস্পৃহভাবে হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল, ভালো আছি। শচীন পিছন হইতে বলিল, কুমার বাহাদুর এসেছিলেন তোমায় নিয়ে যেতে। উনি মস্ত বড় পার্টি দিচ্ছেন ক্যাসানো ভাই, আজ 7টা থেকে। এখন একবার সবাই মিলে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের। শোভা বলিল, আমার শরীর ভালো নয়। কুমার বাহাদুর বেশ সুপুরুষ, তরুণ বয়স্ক, সাহেবী পোশাক পরা, কোতা কায়দা দুরস্ত। সাহেবিয়ানাকে যতটুকু নকল করা সম্ভব একজন অর্ধশিক্ষিত দেশি লোকের পক্ষে তাহার ত্রুটি তিনি রাখেন নাই।
অসুখের কথা শোভার মুখ হইতে বাহির হইবা মাত্র তিনি তটস্থ হইয়া বলিলেন, আপনার অসুখ হয়েছে মিস মিত্র, গাড়িতে করে যেতে পারবেন না? শোভা বিরক্তির স্বরে বলিল, আজ্ঞে না, মাফ করবেন। শচীন দলবল লইয়া অগত্যা বিদায় লইল। দিন দুই পরে শোভা নিজের স্টুডিওতে হঠাৎ গদাধর ও রেখাকে দেখিয়া অবাক হইয়া গেল। প্রথমে তাহার মনে হইল তাহারই জন্যে উহারা আসিয়াছে, শেষে দেখিল তাহা নয়, অন্য কি একটা কাজে আসিয়া থাকিবে, অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাছে। শোভা সেটে দাঁড়াইবার পূর্বে সাজগোজ করিয়াছে, মাথায় মুকুট, হাতে সেকালে তার বালা, চূড়বাহুতে নিমফল ঝুলানো রাংতাল গেলটি করা, বাজো পৌরাণিক চিত্রের ব্যাপার। তবু সে একজন ছোকরা চাকরকে বলিল, এই ওই বাবু আর মাইজিকে ডেকে নিয়ে আয় তো। তাহার বুকের মধ্যে একটি অনুভূতি, যাহা শোভা কখনো অনুভব করে নাই পূর্বে। রেখাকে গদাধরের সঙ্গে বেড়াইতে দেখিয়েই কি এরূপ হইল? সম্ভব নয়। ওহারা যাহা খুশি করিতে পারে, তাহাতে কিছুই আসে যায় না। তবে লোকটির মধ্যে আজ তেজ আছে, সাহস আছে। বেশিরভাগ পুরুষই তাহার কাছে আসিয়া কেমন যেন হইয়া যায়। মেরুদণ্ডবিহীন মোমের পুতুলের দুদণ্ড চালানো যাইতে পারে, কিন্তু তাহাতে আনন্দ নাই। জয়ের গর্ব সেখানে বড়ই ক্ষণস্থায়ী। শানিত ছোড়ার আগার সাহায্যে কচু গাছের ডগা কাটা, ছোড়ার অপমান হয় না তাতে? গদাধর বাবুর কাছে গিয়া চাকরটি কি বলিল, গদাধরকে আঙুল দিয়া তাহার দিকে দেখাইল চাকরটা। এই পর্যন্ত শোভা দেখিল তাহার বুকের মধ্যে ভীষণ টিপটিপ শুরু হইল, আকস্মাৎ বুকের রক্ত যেন চাইয়া উপরের দিকে উঠিতেছে। ঠিক সেই সময় ডাক পড়িল, গদাধরের সঙ্গে শোভার আর দেখা হইল না সেদিন। মাস 5-6 কাটিল, পুনরায় পূজা আসিল, চলিয়াও গেল। কার্তিক মাসের শেষের দিকে একদিন শচীন কথায় কথায় বলিল, শুনেছ, গদাধর আমাদের বড় বিপদে পড়েছে। শোভা জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ওর সেই ছবি অর্ধেক হয়ে আর হলো না, কতগুলো টাকা নষ্ট হলো, এবার আরেকবার মারা পড়বে। কেন, কি হলো? রেখা ঝগড়া করে ছেড়ে দিয়েছে, তার সঙ্গে নাকি কোনো লেখাপড়া ছিল না, এবার সেই সুবিধে পেয়ে গেছে। এখন নাকি শুনছি রেখা বিয়ে করবে কাকে, সব ঠিক হয়ে গিয়েছে। যাকে বিয়ে করবে রেখাকে সে ছবিতে নামতে দেবে না, নানা গোলমাল। রেখা চলে গেলে তার সঙ্গে সুষমাও চলে আসবে। ডিস্ট্রিবিউটার অনেক টাকা ঢেলেছে, তারা নালিশ করবে গদাধরের নামে। বেচারি এবার একেবারে মারা যাবে, তাহলে বাজার শুদ্ধ দেয় না। শোভা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, গদাধর বাবু এখন কোথায়? সেই বাড়িতেই আছে, তবে শুনছি বাড়ি বন্ধক, বাড়ি থাকবে না। যতদূর মনে হচ্ছে বড্ড চাল বাড়িয়েছিল, এবার একেবারে ধনে প্রাণে গেল। মানে তুই ছিলি বাবু পাটের আড়তদার, করতে গেলি ফিল্মের ব্যবসা, যাকে যা না সাজে, বোকা পেয়ে 5 জনের মাথায় হাত বুলিয়ে, বুঝলে? শোভা একটু অন্যমনস্ক হইয়া অন্যদিকে চাহিয়াছিল। শচীনের শেষের দিকের কথার মধ্যে কতকটা মজা দেখিবার উল্লাসের সুর ধ্বনিত হওয়ায় সে হঠাৎ ঝাঁকিয়া উঠিয়া তীব্র বিরক্তির সুরে বলিল, আহ, কেন মিছে মিছে বাজে বকছেন একজনের নামে? আপনার গায়ের লোক, আত্মীয় না? এত আমোদ কিসের তবে? শচীনের কণ্ঠ হইতে আমাদের সুর এক মুহূর্তে উঠিয়া গেল। সে শোভার দিকে চাহিয়া বলিল, না, তাই বলছি। লোকটার মধ্যে যে কেবল নিছক বেকবি। আবার ওইসব কথা? লোকটার মধ্যে যাই থাকুক, সেসব আলোচনা এখানে করবার কোনো দরকার নেই। শোভার গলার স্বর রাগ বেশ সুস্পষ্ট হয়ে উঠিল। ইহার পর শচীন এই সম্বন্ধে আর কোনো কথা তুলিতে সাহস করিল না। কিন্তু সে আশ্চর্য হইল মনে মনে। সে জানিত শোভা 1 গাদা টাকা ধার দিয়েছে গদাধরকে, সে ধারের একটা পয়সা এখনো সে পায় নাই। তাহাদের স্টুডিওর সঙ্গে টেক্কা দিয়া গদাধর ছবি তুলিতে গিয়া বিপন্ন হইয়াছে। বিশেষত রেখার পূর্বের ইতিহাস যাহাই হোক, এখন যে অভিনয় ক্ষেত্রে সে শোভার প্রতিদ্বন্দ্বিনী হইয়া উঠিতেছে দিন দিন,
এইসব বিবেচনা করিয়া দেখিলে গদাধরের দুর্দশা তো পরম উপভোগ্য বস্তু, নিতান্ত মুখরোচক গল্পের উপকরণ। কি জানে মেয়ে মানুষের মেজাজে কখন কি। শচীন অনেক চেষ্টা করিয়াও তাহা বুঝিতে পারিল না। কিন্তু ইহা অপেক্ষাও আরো ভীষণ অবাক হয়ে গেল সে দিন কতক পরে একটি কথা শুনিয়া। একদিন তাহাদের স্টুডিওর একটি মেয়ে শোভার বিশেষ বন্ধু শচীনকে ডাকিয়া বলিল, শুনুন, আপনাকে একটি কথা বলি। এই যে অলকা দেবী, ভালো তো? কি কথা? কথাটা খুব গোপনে রাখবেন, কিন্তু আপনি শোভাকে জানেন অনেক দিন থেকে, তাই আপনার কাছে বলছি, যদি আপনার দ্বারা কিছু কাজ হয়। শচীন বিস্ময়ের সুরে বলিল, শোভার সম্বন্ধে কথা? আমায় দিয়ে কি উপকার বুঝতে পারছি নে। শোভা এই স্টুডিও ছেড়ে ভারতেই ফিল্ম কোম্পানিতে ঢুকবার চেষ্টা করছে, জানেন না? সেখানে চিঠি লিখেছে। শচীন মোড়ের মতো দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া অবিশ্বাসের সুরে বলিল, ভারতে ফিল্ম কোম্পানি? সে তো আমাদের গদাধরের। সেসব জানি না মশাই, ওই যে যাদের ওলট পালট বলে ছবিটি একেবারে মার খেয়ে গেল। বুঝেছি, জানি। তারপর সেখানে যেতে চাইছে শোভা? যেতে চাইছে মানে? চিঠি লিখেছে, দরখাস্ত করেছে, যাকে বলে মশাই যাওয়ার জন্য ক্ষেপে উঠেছে। তার মানে? আমি কিছু বুঝতে পারছি না, সেই জন্যই আপনার কাছে বলা। এখানে ডিরেক্টরের সঙ্গে ঝগড়া হলো নাকি? সেসব না, ওর সঙ্গে আবার ঝগড়া হবে কার? আমি কিছু বুঝছি না। ভারতে ফিল্ম কোম্পানি একটা ফিল্ম বার করে যার নাম কিনেছে, তাতে ওদের ছবি বাজারে চলবে না। যতদূর আমি জানি ওদের পয়সা করিও তেমন জোর নেই। ওখানে সবাই কেন যেতে চাইছে এ আমার মাথায় আসে না কিছুতেই। আপনি বুঝিয়ে বলে দেখুন না অলকা দেবী। আমি কি না বুঝিয়েছি? অনেক বারণ করেছি। ওর ব্যাপারে জানেন তো, যখন যা গো ধরবে তা না করে ছাড়বে না। খেয়ালি মেজাজের মেয়ে। এখানে ওর কন্ট্রাক্ট রয়েছে 1 বছরের। এরা নালিশ করে দেবে, তখন কি হবে সে তো জানে। আবার বুঝে সুঝে চলতেও ওর জোড়া নেই। যেখানে যখন বুঝতে চাইবে সেখানে অঙ্ক কষবে। অথচ কেন অবুঝ হলো এমন যে। আপনি একবার বুঝিয়ে বলুন না শচীন বাবু। আমার মনে হয়। আচ্ছা, দেখি কতদূর কি হয়। শচীন মুখে বলিল বটে, কিন্তু সে সাহস করিয়া শোভার কাছে এই প্রসঙ্গ উত্থাপন করিতে পারিল না। আজকাল করিয়া প্রায় দিন 15 কাটিল। শোভা কিন্তু স্টুডিও ছাড়িয়া কোথাও গেল না। দিনের পর দিন রীতিমতো চাকুরি করিয়া যাইতে লাগিল। তবে শচীন লক্ষ্য করিল শোভার মুখ বারবার। সে কোনোখানেই তেমন মেলামেশা করে না লোকের সঙ্গে। তবু আগে যাহা একটু আধটু করিত, এখন একেবারেই তা করে না। নিজের গাড়িতে স্টুডিওতে ঢোকে, কাজ শেষ করিয়া গাড়িতেই বাহির হইয়া যায়। সেদিন তাহার সঙ্গে অল্প কয়েক মিনিটের জন্য কথা বলিবার সুযোগ ঘটিল অলকার। গাড়িতে উঠিতে যাইবে শোভা। সামনে অলকাকে দেখিয়া সে একটু অপেক্ষা করিল। অলকা বলিল, কি আজকাল যে বড় ব্যস্ত। কেমন আছো শোভা? ভালোই আছি। তুই যাসনি কেন আমার ওখানে? একটু ব্যস্ত ছিলাম ভাই, যাব শিগগির একদিন। যাক, আর কদিন আছো আমাদের এখানে? শোভা হাসিয়া বলিল, বরাবর আছি। ঘাট থেকে ভূত নেমে গেছে। অলকা খুশি হইয়া বলিল, নেমেছে? সত্যি নেমেছে ভাই? নেমেছে। আচ্ছা, চলি তবে। শচীন অলকার মুখে সংবাদটা শুনিয়া নিতান্তই খুশি হইয়া উঠিল। সেই দিনই সে শোভার ওখানে গেল। মনের উল্লাস চাপিতে না পারিয়া কথায় কথায় বলিল, তারপর একটা কথা আজ অলকা গুপ্তার মুখে শুনে বড় আনন্দ হলো শোভা। কি কথা? কার সম্বন্ধে? তোমার সম্বন্ধেই। শোভা বিস্ময়ের সুরে বলিল, আমার সম্বন্ধে? কি কথা শুনি? যদিও আমি জানি নে তুমি কেন ঝোঁক ধরেছিলে ভারতে ফিল্মে যাবার জন্যে, তবুও শুনে খুশি হলাম যে সে ভূত তোমার ঘাট থেকে নেমে গিয়েছে। শোভা গম্ভীর মুখে বলিল, ভূত নামে নেই, নামিয়ে দিয়েছে জানেন। শচীন বুঝিতে না পারার ভঙ্গিতে চাহিয়া বলিল, মানে? মানে এই দেখুন চিঠি।
শোভা শচীনের হাতে যে চিঠিখানা দিল সেখানে অত্যন্ত সংক্ষিপ্ত টাইপ করা ইংরেজি চিঠি। তাতে ভারতী ফিল্ম স্টুডিওর কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাইতেছেন যে শোভারানী মিত্রকে বর্তমানে তাহাদের স্টুডিওতে লওয়া সম্ভব হইবে না। শচীন নিজের চোখকে বিশ্বাস করিতে পারিল না। ফিল্ম গগনের অত্যুজ্জ্বল ঝকঝকে তারকা মিস শোভারানী মিত্র দীনভাবে চিঠি লিখিয়া চাকরি প্রার্থনা করিতে গিয়াছিল ভারতীয় ফিল্ম কোম্পানির মতো তৃতীয় শ্রেণীর চিত্র প্রতিষ্ঠানে, আর তাহারা কিনা। ব্যাপারটা শচীন ধারণা করিতেই পারিল না। শোভারানীর মুখের দিকে চাহিয়া সে আর কিছু জিজ্ঞাসা করিতেও সাহস করিল না। তাহার মনে হইল শোভা এই সম্বন্ধে কোনো আলোচনা করিতে অনিচ্ছুক। তবুও এমনই একটা অবিশ্বাস্য ব্যাপার যাহা মন হইতে যাইতে চায় না। শচীন বাসায় ফিরিবার পথে কতবার জিনিসটা মনের মধ্যে নাড়াচাড়া করিল। শোভার মতো তেজি মেয়ে, সচ্ছল অবস্থার অভিনেত্রী, রূপসী তরুণী কি বুঝিয়া কিসের জন্য এ হাস্যকর ঘটনার অবতারণা করিতে গেল? কোনো মানে হয় ইহার? যার পায়ের ধুলা পাইলে ভারতী স্টুডিওর মতো কয়েকশো ছবি তোলা কোম্পানি কৃতার্থ হইয়া যাইত, তাহাকে কিনা চিঠি লিখিয়া জানাইয়া দিল এখানে তোমাকে চাকরি দেওয়া সম্ভব হইবে না। সাহস করিয়া স্টুডিওর বন্ধু বান্ধবের কাছেও এমন মজার কথাটা শচীন বলিতে সাহস করিল না। শোভার কানে উঠিলে সে চটিবে। ভরমশাই পাটের কাজ ভালোভাবেই চালাইতেছিলেন। আড়তের ক্যাশ হইতে মাসে মাসে টাকা যদি তুলিয়া না লওয়া হইত, তবে ভরমশাইয়ের সুনিপুণ পরিচালনায় আড়তের কোনোই ক্ষতি হইত না। কিন্তু গদাধর বারবার টাকা তুলিয়া আড়তের খাতা শুধু হাওলাদি হিসেবে ভর্তি করিয়া ফেলিলেন। কাজে মন্দা দেখা দিল। কার্তিক মাসের প্রথম নতুন পাট কিনিবার মরশুমে ৫-৬ হাজার টাকা বিভিন্ন মোকামে ছড়ানো ছিল। এইবার সেখান হইতে মাল আনিবার ব্যবস্থা করিতে হয়। এই সময় ভরমশাই একটা মোটা অর্ডার পাইলেন মিল হইতে। মাল যোগান দিতে পারিলে ২ পয়সা লাভ হইবে, কিন্তু টাকা নাই। ভরমশাই নানা দিকে বহু চেষ্টা করিয়া অকৃতকার্য হইয়া শেষে অনঙ্গর সহিত পরামর্শ করিতে গেলেন। গত ৪-৫ মাস তিনি অনঙ্গকে জিজ্ঞাসা না করিয়া, তাহার সহিত পরামর্শ না করিয়া কোনো কাজ করেন না। অনঙ্গ যেতে ভালো ব্যবসা বুঝে ভরমশাই দেখিয়া বিস্মিত হইয়াছেন। বউ ঠাকুরনের প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া উঠিয়াছে। অনঙ্গ শুনিয়া বলিল, ব্যাংক থেকে কিছু নেওয়া চলবে না? তা হবে না বউ ঠাকুরন, অনেক নেওয়া আছে, আর দেবে না। মোকাম থেকে পাট আনিয়ে নিন, আর আমার গহনা যা আছে বিক্রি করুন। তোমার যা গহনা এখনো আছে বউ ঠাকুরন, তাতে আমি আর হাত দিতে চাইনি। পাটের ব্যবসা জুয়া খেলা, হেরে গেলে তোমার গহনাগুলো যাবে। কিন্তু অনঙ্গ শুনিল না। সেও নিতান্ত ভীতু ধরনের মেয়ে নয়। এখন তাহার পিতৃবংশের যদিও কেহই নাই, কেবল এক বখাটে ভাই ছাড়া। এক সময় তাহার বাবাও বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ের দিল আছে তাহার মধ্যে। সে জোর করিয়া গহনা বিক্রি করাইয়া সেই টাকায় মাল যোগান দিল। কিছু টাকাও লাভ হইল। যেদিন মিলের চেক ব্যাংকে ভাঙানো হইবে, সেদিন গদাধর আসিয়া ১,০০০ টাকা চাহিয়া বসিলেন। তিনি আজকাল বাড়িতে বড় একটা আসেন না। কোথায় রাত কাটান, কিভাবে থাকেন, ভরমশাই বা অনঙ্গ জিজ্ঞাসা করিতে সাহস করে নাই। এবার কিন্তু ভরমশাই শক্ত হইয়া বলিলেন, বাবু, এ টাকা বউ ঠাকুরনের গহনা বেচা টাকা। এ থেকে আপনাকে দিতে গেলে তার সঙ্গে পরামর্শ করতে হবে। তার হুকুম ভিন্ন দিতে পারিনি। গদাধর ভ্রুকুঞ্চিত করিয়া বলিলেন, আড়ত আমার নামে, আপনার বউ ঠাকুরনের নামে নয়। আমার আড়তে অপরের টাকা খাটে কি হিসেবে? সে কথাটা বাবু আপনি গিয়ে তাকে বলুন, আমি এর জবাব দিতে পারবো না। আপনি টাকা দিয়ে দিন, আমার বড্ড দরকার। পাওনাদারে ছিঁড়ে কাটছে। আমি এখন যাই, কাল সকালে আবার আসব। ভরমশাই অনঙ্গকে গিয়া কথাটা জানাইলেন। অনঙ্গ টাকা দিতে রাজি হইল না। তাহার ও তাহার ছেলেদের দশা কি হইবে সে কথা স্বামী কি একবার ভাবিয়া দেখিয়াছেন? ওই ১,৫০০ টাকা ভরসা, বাড়ি ভাড়া দিতে হয় না, তাই একরকমের সংসার চলবে কিছুদিন ওই টাকায়। পরদিন অনঙ্গ দুপুরে কলকাতায় মাছ ধুইতেছে।
হঠাৎ স্বামীকে বাড়ি ঢুকিতে দেখিয়া সে বিস্মিত হইল। গদাধর কাছে আসিয়া বলিলেন, কেমন আছো? অনঙ্গ একদৃষ্টে স্বামীর মুখের দিকে চাহিয়াছিল। অনেকদিন দেখে নাই, প্রায় 15-16 দিন। স্বামীর স্বাস্থ্য ভালো হইয়াছে, চেহারায় গেউ ভাবটা অনেকদিন হইতেই দূর হইয়াছিল। বেশ চমৎকার চেহারা ফুটিয়াছে। তবু অভিমানের নীরসতা কণ্ঠে আনিয়া সে বলিল, ভালো থাকি আর না থাকি, তোমার তাতে কি? দেখতে এসেছিলে একদিন, মরে গিয়েছে কি বাড়ি শুদ্ধ, না বেঁচে আছে? তুমি আজকাল বড় রাগ করো। আমি কাজ নিয়ে বড় ব্যস্ত আছি, স্টুডিওতে খাই, স্টুডিওতে শুই, তাই সময় পাইনি। কিন্তু ভরমশাইয়ের কাছে রোজই খবর পাচ্ছি, ফোনে রোজ ফোন করে গদিতে। বেশ করো, না করলেই বা ক্ষতি কি? কার কথা বলছো, তোমার না আমার? দুজনেরই। যাক, এখন কি মনে করে অসময়ে? খাওয়া হয়নি, তা মুখ দেখেই বুঝতে পারছি। ঘরে গিয়ে বসো, আমি মাস্কটা ধুয়ে আসছি। একটু পরে অনঙ্গ ঘরে ঢুকিয়া দেখিল স্বামী ছেলেদের লইয়া গল্প করিতেছেন। অনঙ্গ বলিল, চা খাবে নাকি? এখনো রান্নার দেরি আছে কিন্তু। গদাধর ব্যস্ত হইয়া বলিলেন, আমার দেরি করলে চলবে না, চা বরং একটু করে দাও। আর আমি এসেছিলাম যে জন্যে। অনঙ্গ বলিল, সে আমি শুনেছি, সে হবে না। টাকা তুমি দেবে না অনঙ্গ? লক্ষ্মীটি, বড় বিপদে পড়েছি। একটা মেশিনের কিস্তির টাকা কাল দিতে হবে, নইলে তারা মেশিন উঠিয়ে নিয়ে যাবে, স্টুডিওর কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে লক্ষ্মীটি, অমত করো না, বড় আশা করে এসেছি। গদাধরের চোখে মিনতির দৃষ্টি। অনঙ্গর মন এতটুকু দমিত না বা টলিত না যদি স্বামী তম্বি তম্বি করিত বা রাগ ঝাল দেখাইত, কিন্তু স্বামীর অসহায় মিনতির দৃষ্টি তাহার মতিভ্রম ঘটাইল। সে নিজেকে দৃঢ় রাখিতে পারিল না। গদাধর টাকা আদায় করিয়া চলিয়া গেলেন। এই টাকা দেওয়ার মুহূর্তের দুর্বলতার জন্য অনঙ্গকে পরে যথেষ্ট কষ্ট সহ্য করিতে হইয়াছিল। মাসখানেক পরে আদালতের বেলে ফাঁসিয়া বাড়ি সিল করিয়া গেল। বন্ধকি বাড়ি পাছে বেনামে হস্তান্তর হয়, তাই মহাজন ডিক্রির আগেই কোর্ট হইতে আটক রাখিবার ব্যবস্থা করিয়াছে। গদাধরের অবস্থা যে কত খারাপ হইয়া পড়িয়াছে ভরমশাই তাহা ইদানিং বেশ ভালো করিয়া জানিতে পারিয়াছিলেন। আড়তের ঠিকানায় বহু পাওনাদার আসিয়া জুটিতে লাগিল। ভরমশাই পাকা লোক, তাহাদের ভাগাইয়া দিলেন। এই ফর্মের সঙ্গেও সব দেনার সম্বন্ধকে অনেকে শাসাইয়া চলিয়া গেল। কিন্তু যেদিন খবর পাওয়া গেল যে আদালতের বেলিফ বাড়ি সিল করিবে, সেদিন ভরমশাই অনঙ্গকে গিয়া সব খুলিয়া বলিলেন। অনঙ্গ বলিল, আমাদের কি উপায় হবে? একটা ভাড়াটে বাড়ি আজ রাত্রের মধ্যেই দেখি, কাল সেখানে উঠে যাওয়া যাক। তার চেয়ে বলুন দেশে ফিরে যাই ভরমশাই, সেখানে গেলে আমার মন ভালো থাকবে। এ অবস্থায় সেখানে যাবেন বউ ঠাকুরন? লোকে হাসবে না? হাসুক ভরমশাই, আমার স্বামীর, আমার শ্বশুরের ভিটেতে আমি না খেয়ে একবেলা পড়ে থাকলেও আমার কোনো অপমান নেই। সেখানে স্বজনের শাক সিদ্ধ করে খেয়েও একটা দিন চলে যাবে, এখানে তা হবে না। আপনি চলুন দেশে। আমারও তাই মত বউ ঠাকুরন, আপনার যদি তাতে মন না দমে আজই চলুন না কেন? অনেকদিন পরে অনঙ্গ আবার দেশের বাড়িতে ফিরিল। গত 4 বছরের বর্ষার জল পাইয়া দুখানা ছাদ বসিয়া গিয়াছে। উঠানে ভাটশেওড়ার বন, পাছিলে ও কার্নিশে বনমূলা ও চিচ্চিরের ঝাড়। রোয়াকে ও দেয়ালের গায়ে প্রতিবেশীরা ঘুটে দিয়েছে। 2-1 জোড়া জানালার কবাটকে খুলিয়া লইয়া গিয়াছে বেওয়ারিশ মাল বিবেচনায়। বাড়ির অবস্থা দেখিয়া অনঙ্গ চোখের জল রাখিতে পারিল না। একটা কুলুঙ্গিতে অনঙ্গর শাশুড়ি লক্ষ্মীর বাটা রাখিতেন। শাশুড়ির নিজের হাতের সিঁদুরের কৌটার পুতুল এখনো কুলুঙ্গির ভিতরে আঁকা। যে খাটে অনঙ্গ নববধূরূপে ফুলসজ্জার রাত্রি যাপন করিয়াছিল, পশ্চিমের ঘরে সেই প্রকাণ্ড সেকালে কাঁঠাল কাঠের তক্তপোষখানা উইয়ে খাইয়া অবস্থা এখনো বর্তমান।
বাড়ি আসিয়া নামিবার কিছু পরে পাশের বাড়ির বড় তরফের কর্ত্রী ঠাকুরন এ বাড়ি দেখিতে আসিলেন। অনঙ্গ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, ভালো আছো দিদি? বড় ঠাকুর ভালো, ছেলেপিলে সব? হ্যাঁ, তা তো সব একরকম, কিন্তু বড় রোগা হয়ে গেছিস ছোট বউ। আহা, শচীনের কাছে সব শুনলাম। তার ঠাকুরপো যে কলকাতায় গিয়ে এইরকম করে উচ্ছনে যাবে তা কে জানতো? শুনলাম নাকি এক মাগি না ছুয়ালি নাকি ওই বলে আজকাল তাকে নাকি ঢলাঢলি কি কাণ্ড! একেবারে পথে বসিয়ে দিলে তোদের ছোট বউ। কিছু নেই, বাড়ি কেনা পর্যন্ত বিক্রি হয়ে গেল গো। আহা হা! অনঙ্গর চিত্ত চলিয়া গেল বড় বউয়ের কথার ধরনে। সহানুভূতি দেখাইবার ছুতায় আসিয়া এই এক প্রকার গায়ের ঝাল ঝাড়া আর কি। বড় তরফ যখন যে গরিব, সেই গরিবই থাকিল। ছোট তরফের তখন অত ঝাড় বাড়িয়া কলকাতায় বাড়ি কেনা, আরও তো ছবি তুলিবার কোম্পানি খোলা, এইসব কেন? কথায় বলে অত বড় বেরো না কো, ঝড়ে ভেঙে যাবে। এখন কেমন? অনঙ্গ ঝগড়াটে স্বভাবের মেয়ে কোনোদিনই নয়। ভগবান যখন 5 জনকে দেখিতে দিয়েছে, দেখুক। কলকাতার বাড়ির জন্য ডাবল পালঙ্ক, কয়েকখানা সোফা ও একটা বড় কাচ বসানো আলমারি অনঙ্গ শখ করিয়া কিনিয়াছিল। এত কষ্টের মধ্যেও সেগুলি সে বেচিয়া বা ফেলিয়া আসিতে পারে নাই, সঙ্গে করিয়া আনিয়াছে। গত সুখের দিনের স্মৃতিচিহ্ন এগুলোই অনঙ্গ এখানকার ঘরে সাজাইয়া রাখিয়াছে। বড় বউ সেগুলো দেখিয়া বলিলেন, এইসব আর এখন কি হবে ছোট বউ? বিক্রি করে দিয়ে এলে তবু 2 দিন চলতো সেই টাকায়। অবস্থা বুঝে ব্যবস্থা। বলিস তো খাট আলমারির খদ্দের দেখি, ওই মুখুজ্জির গিন্নি বলছিল একখানা খাট ওর দরকার। অনঙ্গ বলিল, আচ্ছা দিদি, আমি তোমায় জানাবো দরকার বুঝে। এনেছি যখন এখন থাকুক, জায়গার তো অভাব নেই রাখবার, কারো ঘাড়েও চেপে নেই। দিন যাহা হোক এক প্রকার কাটিতে লাগিল। অনঙ্গর মনে কিন্তু বড় দুঃখ। স্বামী তাহার পর হইয়া গেল। এত কষ্টের ও পরের টিটকারের মধ্যেও যদি স্বামীকে সে কাছে পাইত, এসব দুঃখ কষ্টকে সে আমল দিত না। পুরানো বাড়ির কার্নিশের ফাঁকে গোলা পায়রার ঝাঁক আর গিয়াছে। তাহার পরিবর্তে বাড়ির কানাচের রাত্রিবেলা প্যাঁচার কর্কশ সুর শোনা যায়। রাত দুপুরে আমড়া গাছের মাথায় চাঁদ উঠে। একা একা ছেলে দুটি লইয়া এই শত স্মৃতি ভরা বাড়িতে থাকিতে তাহার বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। প্রতিদিন কলকাতা হইতে আনা সেই পালঙ্কে শুইবার সময়ে। রাতটি নির্জন, বাড়িটা ফাঁকা, কেউ কোথাও নাই আজ। দিনের বেলায় তবু কাজ লইয়া ভুলিয়া থাকা যায়। রাতের নির্জনতা যখন বুকে চাপিয়া বসে, তাহার বুক হু হু করে। শত্রু হাসাইবার ভয়ে যে কান্নার ব্যাগ দিনমানে চাপিয়া রাখিতে হয়, রাতে তাহার বাধা মানে না। হাতে বিশেষ পয়সা আর নাই। ভরমশাইয়ের সাহায্যে সে ছোটখাটো খুচরা ব্যবসা চালাইতে লাগিল। মূলধন নাই। হাটবারে রাস্তার ধারে পাটের ফেটি কিনিয়া কোনোদিন 1 মণ, কোনোদিন বা কিছু বেশি মাল কৃষ্ণদায়ের আড়তে বিক্রি করিয়া নগদ 8 আনা কি 12 আনা লাভ হয়। হাত খরচাটা একরূপে চলিয়া যায় তাহা হইতে। মূলধনের অভাবে বেশি পরিমাণে খরিদ বিক্রি করা চলিল না। দুর্দিনের বন্ধু ভরমশাই অনেক চেষ্টা করিয়াও কোথাও বেশি পুঁজি জুটাইতে পারিল না। একদিন নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ সন্তুষ্ট ছিল না নির্মলের উপর, তবু জিজ্ঞাসা করিল, ওর খবর যেন ঠাকুরপো? কলকাতাতেই আছে, শচীনের কাছে শুনেছি। তুমি জানো ঠিকানা ঠাকুরপো? বাড়িতে একবার আসতে বলো না ওকে। যা হবার হয়েছে, তা ভেবে আর কি হবে। বাড়িতে এসে বসুন, আমি চালাবো, ওকে কিছু করতে হবে না। পাগল হয়েছ বৌদি? গদাধরকে চেনো না? বলে মারে তো হাটি, লুটি তো ভাণ্ডার। সে এসে বসে তোমার ওই পাটের ফেটির ব্যবসা করবে? তাছাড়া তার এখনো রাজ্যের দেনা, কলকাতা ছেড়ে আসবার জো নেই। কত টাকা দেনা ঠাকুরপো? তা অনেক, নালিশ হয়েছে 3-4টে, জেলে যেতে না হয়। অনঙ্গ শিহরিয়া উঠিয়া বলিল, বলো কি ঠাকুরপো, এত দেনা হলো কি করে? ছবি চলল না? সে নানা গোলমাল। যে মেয়েটার ওপর ভরসা করে ছবি তৈরি হচ্ছিল,
তার হয়ে গেল বিয়ে, সে আর ছবিতে নামলো না। অন্য একটি মেয়েকে দিয়ে সে পাঠ করানো হতে লাগলো। ছবি একরকম করে হয়ে গেল, কিন্তু সকলেই জেনে গিয়েছিল যে রেখা দেবে মানে যে মেয়েটি এই ছবিতে শেষ পর্যন্ত নেই, ছবি তেমন জোরে চলল না। গদাধর বড্ড ভুল করলে। একটি খুব নামজাদা অভিনেত্রী ইচ্ছে করে ছবিতে নামতে চেয়েছিল, গদাধর তাকে নেয়নি। শচীনের মুখে শুনলাম। কেন? তা কি করে বলবো, বোধ হয় মন কষাকষি ছিল, আগে থেকে জানি নাকি তার সঙ্গে। নির্মল হাসিয়া বলিল, খুব। কেন, তুমি কিছু জানো না বউ ঠাকুরন? তার কাছেও গদাধরের অনেক টাকা ধার করেছিল। সেও তো একজন বড় পাওনাদার, তার নাম শোভা রানী। আমি শচীনের কাছে শুনেছি ভরমশাই একবার সেই দেনার সম্পর্কে মেয়েটির বাড়ি গিয়েছিল। তারপর কি হলো? টাকা কি কেউ ছাড়ে? সেও নালিশ করছে শুনছি, তারও তো রাগ আছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অনঙ্গ বলিল, এত কথা আমি জানি নে ঠাকুরপো, আমাকে কেউ বলেও নেই। আমি না হয় গহনা বেচে তার দেনা শোধ করতাম। নির্মল হাসিয়া বলিল, সে অনেক টাকা বউ ঠাকুরন, তোমার গহনা ইদানিং যা ছিল তা বেচে অত টাকা হবে কোত্থেকে? সে শুনেছি 1,000-4-5 টাকা। অনঙ্গ আকুল কণ্ঠে বলিল, হোক গিয়ে যত টাকা, তুমি একটা কাজ করো ঠাকুরপো, তুমি তাকে যে করে পারো একবার এখানে এনে দাও, দেখিনি কতদিন। আমার মন যে কি হয়েছে সে শুধু তুমি বলেই বলছি, এই উপকারটা করো তুমি। দেনা আমি যে করে হোক, জমি জায়গা বেচে হোক শোধ করে দেব। আমি নিজে এখন ব্যবসা বুঝি, করছিও তো। নির্মল হাসিয়া বলিল, তুমি জানো না বৌদি, তোমার ধারণা নেই। তুমি যা ভাবছো তা নয়, দেনা 20,000-এর কম নয়। সে তুমি তোমার ওই সামান্য ব্যবসা করেও শোধ করতে পারবে না, জায়গা জমি বেচেও পারবে না। তাহলে কি হবে ঠাকুরপো? কি হবে কিছুই বুঝতে পারছি নে। আর কিছুদিন না গেলে। নির্মল চলিয়া গেল। অনঙ্গ বসিয়া বসিয়া কত কি ভাবিল। সেদিন আর তাহার মুখে ভাত উঠিল না। ভরমশাইকে ডাকিয়া পরামর্শ করিতে বসিল। ভরমশাই পাকা বিষয়ী লোক, সব শুনিয়া বলিলেন, এর তো কোনো কুল কিনেরে পাচ্ছি নেই বউ ঠাকুরন। অনঙ্গ চিন্তিত মুখে বলিল, আপনার হাতে এখন কত টাকা আছে? অনঙ্গর মুখের দিকে চাহিয়া ভরমশাই হাসিয়া বলিলেন, আন্দাজ 100-2-2.5। কি করতে চান বউ ঠাকুরন? ওতে বাবুর দেনা শোধ করা যাবে না। আপনি একবার কলকাতায় যান ভরমশাই, নির্মল ঠাকুরপো বলছিল তার নাকি দেনার দায়ে জেল হবে। একবার আপনি নিজের চোখে দেখে আসুন ভরমশাই, আমি স্থির থাকতে পারছি না একেবারে। এই কথা শুনে কি আমার মুখে ভাতের দলা ওঠে। আপনি আজ কি কাল সকালে যান একবার। আজ হবে না বউ ঠাকুরন, আজ হাটবার। টাকা 50 হাতে আছে, ও টাকাটায় ও বেলা পাট কিনতে হবে। যা হয় 2 পয়সা তো ও থেকেই আসছে। পরদিন সকালে অনঙ্গ এক প্রকার জোর করিয়া ভরমশাইকে কলকাতায় পাঠাইয়া দিল। সঙ্গে দিল একখানা লম্বা চিঠি আর 100টা টাকা। ভরমশাই টাকা দিতে বারণ করিয়াছিলেন। ইহা শুধু সংসার খরচের টাকা নয়, এই যে সামান্য ব্যবসায়ের উপর কষ্টের সৃষ্টিও যা হোক একরকম চলিতেছে, এই টাকা সেই ব্যবসার মূলধনের একটা অংশও বটে। অনঙ্গ শুনিল না, তিনি বিপদের মধ্যে আছেন, যদি তার কোনো দরকার লাগে। ভরমশাই শটান গিয়ে শোভারানীর বাড়িতে উঠিলেন। চাকরের নিকট সন্ধান লইয়া জানিলেন গদাধরবাবু বহুদিন যাবৎ এখানে আসেন না। মাইজি? না, মাইজি এখন স্টুডিওতে, এই সময় তিনি বাড়ি থাকেন না কোনোদিন। শচীনের কাছে সন্ধান মিলিল। দক্ষিণ কলকাতার একটা মেসের বাড়িতে ক্ষুদ্র ঘরে কেওড়া কাঠের তক্তপোষে বসিয়া মনিব বিড়ি খাইতেছেন। এই অবস্থায় ভরমশাই গিয়া পৌঁছালেন। গদাধর আশ্চর্য হইয়া বলিলেন, কি খবর ভরমশাই যে, আমার ঠিকানা পেলেন কোথায়? প্রণাম হই বাবু বলে ভরমশাই কাঁদিয়া ফেলিলেন। আরে আরে, বসুন বসুন, কি হয়েছে? ছি, আপনি নিতান্ত। চোখের জল মুছিতে মুছিতে ভরমশাই বলিলেন, বাবু আপনি বাড়ি চলুন। বাড়ি যাবার জো নেই ভরমশাই, সেসব অনেক কথা।
সকল কথা শুনেও দরকার নেই। আমার এখন বাড়ি যাওয়া হয় না। বউ ঠাকুরন কেঁদে কেঁদে কি করব বলুন? এখন আমার যাবার উপায় নেই। বসুন, ঠান্ডা হন, খাওয়া দাওয়া করুন এখানে এবেলা। ভরমশাই দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, বাবু, একটা কথা বলবো। কি বলুন? আপনাকে সংসারের ভার নিতে হবে না। আমি ফেটিপাটের বেচা কেনা করে একরকম যা হয় চালাচ্ছি। আপনি কি শুধু বাড়িতে বসে থাকবেন? গদাধর হাসিয়া বলিলেন, ভরমশাই, আমি এখন গায়ে গেলে যদি চলতো আমি যেতুম। আমার সঙ্গে সঙ্গে সমঞ্জারি করতে পেয়াদা ছুটবে দেশের বাড়িতে, আর বড় তরফের ওরা হাসাহাসি করবে। সেসব হবে না। তাছাড়া আমি আবার একটা কিছু করবার চেষ্টায় আছি। ভরমশাই বলিলেন, আপনার জন্য বউ ঠাকুরন কিছু পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে আছে। ভরমশাই দেখে একটু আশ্চর্য হইলেন যে মনিব টাকার কথা শুনিয়া বিশেষ কিছু আগ্রহ প্রকাশ করিলেন না। নিস্পৃহভাবে বলিলেন, কত? আজ্ঞে 50 টাকা। গদাধর হাসিয়া বলিলেন, ওতে কি হবে ভরমশাই? আমায় 1000 টাকা কোনো রকমে তুলে দিতে পারেন এখন? তাহলে কাজের খানিকটা অন্তত মীমাংসা হয়। না বাবু, সে সম্ভব নয়। ফেটিপাট কিনি ফি হাটে 60-70, বড়জোর 100 টাকার। তাই গণেশকুণ্ডর আড়তে বিক্রি করে কোনো হাটে 5, কোনো হাটে 4, এই লাভ। এতেই বউ ঠাকুরনকে সংসার চালাতে হচ্ছে। তারে পুঁজি, তিনি যে এই 50 টাকা দিয়েছেন তার সেই পুঁজি ভেঙে আমায় বললেন, বাবুর কষ্ট হচ্ছে বড়মশাই, আপনি গিয়ে টাকাটা দিয়ে আসুন। অমন লক্ষ্মী মেয়ে। গদাধর অসহিষ্ণুভাবে বলিলেন, আচ্ছা থাক, আপনি ও টাকাটা দিয়েই যান আমায়। অন্তত যে কটা দিন জেলের বাইরে থাকি ম্যাস খরচটা চলে যাবে। জেলের কথা শুনিয়া ভরমশাই রীতিমতো ভয় পাইয়া গেলেন। মনিবের জেলে যাইবার পথ উঠিয়াছেন, এ কেমন কথা? এই কথা শুনিলে বউ ঠাকুরন কি স্থির থাকিতে পারিবেন? এই মেসে ছুটিয়া আসিবেন দেখা করিতে হয়তো। সুতরাং এই কথা সেখানে গিয়া উত্থাপন না করাই ভালো। 3000 টাকার জোগাড় করিতে না পারলে যদি জেলে যাওয়ার মীমাংসা না হয়, তবে চুপ করিয়া থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ সে টাকা কোনো রকমেই এখন সংগ্রহ করা যাইতে পারে না। 50টি টাকা গুনিয়া মনিবের হাতে দিয়া ভরমশাই বিদায় লইলেন। দেশে পৌঁছিতে পরদিন সকাল হইয়া গেল। অনঙ্গ ছুটি আসিয়া বলিল, কিরকম দেখলেন ভরমশাই? দেখা হলো? ওর শরীর ভালো আছে? কবে বাড়ি ফিরবেন বললেন? বলছি বউ ঠাকুরন, আগে আমায় একটু চা করে যদি। হ্যাঁ, তা এখনই দিচ্ছি। বলুন আগে উনি কেমন আছেন? দেখা হয়েছে? আছেন কোথায়? টাকা দিয়েছেন? আছেন কোনো একটা মেসের বাড়িতে, দিব্যি আলাদা একটা ঘর। আমায় যেতেই খুব খাতির, বেশ চেহারা হয়েছে। এই পর্যন্ত শুনিয়েই অনঙ্গ খুশিতে গলিয়া গিয়া বলিল, আচ্ছা বসুন, আমি এসে সব শুনছি। আগে চা করে আনি আপনার জন্যই। ভরমশাই ডাকিয়া বলিলেন, হ্যাঁ বৌমা, এই কিছু বিস্কুট আর লেমন জুস খোকাদের জন্যে, এটা রাখো। কিছুক্ষণ পরে অনঙ্গ চা আনিয়া রাখিল, তার সঙ্গে এক বাটি মুড়ি। সে হঠাৎ বন্য হরিণীর ন্যায় চঞ্চল উত্তেজিত হইয়া উঠিয়াছে। হাতে পায়ে বল ও মনে নতুন উৎসাহ পাইয়াছে। ভরমশাই সব বুঝিলেন। বুঝিয়া এক মনে চা ও মুড়ি চালাইতে লাগিলেন। হ্যাঁ, তারপর বলুন ভরমশাই। হ্যাঁ, তারপর তো সেই মেসের বাড়িতে গিয়ে উঠলাম। মেসের বাড়িতে উঠলেন কেন? চেহারার কথা বলছিলেন, মানে শরীরটা। সুন্দর চেহারা হয়েছে। কলকাতায় থাকা, তার উপর আজকাল একটু অবস্থা ফিরতির দিকে যাচ্ছে। আমায় বললেন, মানে একটু স্ফূর্তি দেখা দিয়েছে কি না? টাকা দিয়ে এলেন তো? ভরমশাই লং ক্লথের আধময়লা কোর্টের সুবৃহৎ ঝোলা সদৃশ পকেট হাতড়াইতে বলিলেন, হ্যাঁ, ভালো কথা। টাকা সব নিলেন না, 50টি নিয়ে বললেন, এখন আর দরকার নেই, বাড়িতে তো টানাটানি যাচ্ছে। তা এই সেই বাকি টাকাটা একটা খামের মধ্যে সামনের হাটেতে। কথাটা শুনিয়া অনঙ্গ স্বস্তির নিঃশ্বাস ফেলিল। স্বামীর যখন টাকা ফিরাইয়া দিয়াছেন, তখন নিশ্চয়ই তার অবস্থা ভালোর দিকে যাইতেছে। বাঁচা গেল।
লোকে কত কি বলে, তাহা শুনিয়া তাহার যেন পেটের মধ্যে হাত পা ঢুকিয়া যায়। মা সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া চাহিয়াছেন এতদিন পরে। সে একটু সজ্জল কণ্ঠে বলিল, আচ্ছা, আমার কথাটা কিছু মানে কেমন আছে টাছি? ভরমশাই তাহার মুখের কথা যেন লুফিয়া লইয়া বলিলেন, এই দেখো, বুড়ো মানুষ বলতে ভুলে গিয়েছে। সে কত কথা অনেকক্ষণ ধরে বললেন তোমাদের কথা বউ ঠাকুরন, তোমার সম্বন্ধেও। কি বললেন? এই কেমন আছি মানে। নিজের অজ্ঞাতসারে তাহার কণ্ঠে ঔৎসুক্য ও কৌতূহলের সুর আসিয়া গেল। ভরমশাই মৃদু মৃদু হাসি মুখে বলিলেন, এই সব বললেন। একা ওখানে থেকে মনে শান্তি নেই তার, অথচ এই সময়টা দেশে আসতে গেলে কাজের ক্ষতি হয়ে যায় কিনা। তোমার কথা কতক্ষণ ধরে বললেন। আসবার সময় ওই বিস্কুট লেবেনসুস তো তিনিই কিনে দিলেন। আপনাকে শিয়ালদা স্টেশনে উঠিয়ে দিয়ে গেলেন বুঝি? হ্যাঁ, তাই তো, উঠিয়েই তো দিয়ে গেলেন। সেখানেও তোমার কথা। অনঙ্গ অন্যদিকে মুখ ফিরিয়া চোখের জল গোপন করিল। ভরমশাই চলিয়া আসিলেন। এভাবে বেশিক্ষণ চালানো সম্ভব নয়, হয়তোবা কোথাও ধরা পড়িয়া যাইবেন। বউ ঠাকুরনের বুদ্ধির উপর তার শ্রদ্ধা আছে, তবে স্বামীর ব্যাপার লইয়া কথাবার্তা উঠিলে বউ ঠাকুরন সহজেই ভুলিয়া যান এই রক্ষা। ভরমশাই কি সাদে মনিবকে বাকি 50টি টাকা দেন নাই? বউ ঠাকুরন বা ছেলেদের কথা তো একবারও লোকে জিজ্ঞাসা করে। এতদিন পরে যখন অমন সতীলক্ষ্মীর স্ত্রী ছেলেরা বাড়িতে, তাহাদের সম্বন্ধে একটা কথা নয়, সেখানে ভরমশাই দিতে যাইবেন টাকা, তা তিনি কখনো দিবেন না। শরৎকাল চলিয়া গেল, আবার হেমন্ত আসিল। এই দীর্ঘ সময়ের মধ্যে অনঙ্গ প্রতিদিনই আশা করিয়াছে স্বামী হঠাৎ আজ হয়তো আসিয়া পড়িবেন, কিন্তু তার সে আশা পূর্ণ হয়ে নাই। ভরমশাই আসিয়া বলেন, বউ ঠাকুরন, টাকা দিতে হবে। কত? 36 টাকা দাও আজ, পাটার আসছে না হাটে, ওতে কাজ চলে যাবে। সন্ধ্যাবেলা লাভের 2-3 টাকা শুদ্ধ টাকাটা আবার ফিরাইয়া দিয়া যান। একদিন শশীবাগ দিদি অনঙ্গকে পরামর্শ দিল হলুদের গুঁড়োর ব্যবসা করিতে, উহাতে খুব লাভ। আস্ত হলুদ বাজার হইতে কিনিয়া বাগদি পাড়ায় দিলে তাহাদের ঢেকিতে তাহারাই কুটিয়া দিবে। মজুরি বাদেও যাহা থাকে তাহা অনঙ্গ হিসাব করিয়া দেখিল নিতান্ত মন্দ নয়। আজকাল সেই ব্যবসা বুঝিতে পারে, ব্যবসা বুদ্ধি খুলিয়া গিয়াছে। ভরমশাইকে কথাটা বলিতে তিনি হাসিয়া উড়াইয়া দিলেন, হু, গুরু হলুদের আবার ব্যবসা? অনঙ্গ বলিল, না ভরমশাই, আমি হিসেব করে দেখেছি। আপনি আমায় হলুদ দিন দেখি, আমি বাগদিপাড়া থেকে কুটিয়ে আনি। আর একটা সুবিধা, এই ব্যবসা 12 মাস চলিবে। বউ ঠাকুরনের বুদ্ধির উপর বড়মশাইয়ের শ্রদ্ধা জন্মাইল। টাকা বসিয়া থাকে না। অনঙ্গ নানা বুদ্ধি করিয়া এটা ওটার ব্যবসায় খাটায় যতই সামান্য হোক, তবুও কিছু কিছু আয় করে। কিন্তু বর্ষা শেষে ম্যালেরিয়া নিজ মূর্তি ধরিয়াছে। অনঙ্গ একদিন জ্বরে পড়িল। জ্বর লইয়াই গৃহকর্ম করিয়া রাত্রির দিকে জ্বর বেশ বাড়িল। আগাগোড়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িল বিছানায়। উঠিবার শক্তি নাই। অত বড় বাড়ি, কেহ কোথাও নাই। কেবল এই ঘরখানিতে সে আর তাহার 2টি ছেলে। বড় খোকা 8 বছরে পড়িয়াছে। সে বলিল, মা, আমাদের এবেলা ভাত দেবে কে? অনঙ্গ জ্বরের ঘরে অচৈতন্য হইয়া পড়িয়াছিল। সে প্রথমটা কোনো উত্তর দিল না, পরে বিরক্ত হইয়া ছেলেকে বকিয়া উঠিল। খোকা কাঁদিতে লাগিল। অনঙ্গ আরো বকিয়া বলিল, কানের কাছে জ্ঞান জ্ঞান করিস নে বলছি খোকা, খাবে কি তা আমি কি বলবো? আপদগুলো মরেও না যে আমার হাড় জুড়োয়। তোদের মানুষ করছি কে জিজ্ঞেস করি? কি ঝক্কি পোহায়? যা, বাসি ভাত হাঁড়িতে আছে, বেড়ে নে। পরদিন ভরমশাই আসিয়া দেখিলেন ছেলে দুটির রান্নাঘরের সামনে ভাতের হাঁড়ি বাহির করিয়া একটা থালায় তাহা হইতে একরাশ পান্তা ভাত ঢালিয়া এটো হাতে সমস্ত মাখামাখি করিয়া ভাত খাইতেছে। অনঙ্গ আবার একটু শুচিবাইগ্রস্ত হইয়া উঠিয়াছে আজকাল। তাহার বাড়িতে একই কাণ্ড, ছেলে দুটো এটো হাতের রান্নার হাঁড়ি লইয়া ভাত তুলিয়া খাইতেছে কিরকম। আশ্চর্য হইয়া ভরমশাই জিজ্ঞাসা করিলেন, এ কি খোকা,
ওকে হচ্ছে, মা কোথায়? খোকা ভরমশাইকে দেখিয়া অপ্রতিভ হইয়া ভাতের দলা তুলিতে গিয়া হাত গুটাইয়াছিল। মুখের দুই পাশের ভাত ক্ষিপ্র হস্তে মুছিয়া ফেলিবার চেষ্টা করিয়া বলিল, মার জ্বর, আমরা কাল রাত্রে কিচ্ছু খাইনি, তাই পোলোকে ভাত বেড়ে দিচ্ছি। মা কাল বলেছিল হাড়ি থেকে নিয়ে খেতে। সে এমন ভাব দেখাইল যে শুধু ছোট ভাইয়ের ক্ষুধাবৃত্তির জন্য তাহার এই নিঃস্বার্থ প্রচেষ্টা। তাহার খাওয়ার উপর বিশেষ কোনো স্পৃহা নাই। বলো কি খোকা, জ্বর তোমার মার? কোথায় তিনি? খোকা আঙুল দিয়া দেখাইয়া বলিল, বিছানায় শুয়ে, কথা বলছে না কিচ্ছু। এত করে বললাম আমি নুন পারতে পারিনি, পলুকে কি দেব? তা মা। ভরমশাই ভীত হইয়া ঘরের মধ্যে গিয়া উকি মারিলেন। অনঙ্গ জ্বরের ঘোরে অভিভূত অবস্থায় পড়িয়া আছে, তাহার কোনো সারা সংজ্ঞা নাই। লেপখানা গা হইতে খুলিয়া একদিকে বিছানার বাহিরে অর্ধেক ঝুলিতেছে। ভরমশাই ডাকিলেন, ও বউ ঠাকুরন, বউ ঠাকুরন। অনঙ্গ কোনো সাড়া দিল না। কি সর্বনাশ, এমন কাণ্ড হয়েছে তা কি জানে? ও বউ ঠাকুরন। দু তিনবার ডাকাডাকি করার পরে অনঙ্গ জ্বরের ঘরে করিয়া সাড়া দিল। সে সাড়ার কোনো অর্থই নাই, তাহা অচেতন মনের বহুদিনব্যাপী অভ্যাসী প্রতিক্রিয়া মাত্র। তাহার পেছনে বুদ্ধি নাই, চৈতন্য নাই। ভরমশাই ছুটিয়া গিয়া গিরিশ ডাক্তারকে ডাকিয়া আনিলেন। ডাক্তার দেখিয়া বলিল, কোনো চিন্তা নাই, সাধারণ ম্যালেরিয়া জ্বর, তবে একটু সাবধানে রাখা দরকার। ভরমশাই নিজের স্ত্রী বহুদিন পরলোকগত, এক বিধবা বাইজি থাকে বাড়িতে, তাহাকে আনাইয়া সেবা শুশ্রূষার ব্যবস্থা করিলেন। প্রতিবেশীরা বিশেষ কেহ উকে মারিল না। 14-15 দিন পরে অনঙ্গ সারিয়া উঠিয়া রোগজীর্ণ মুখে পথ্য করিল, কিন্তু তখন সে অত্যন্ত দুর্বল, উঠিয়া দাঁড়াইবার ক্ষমতা নাই। ভরমশাই এতদিন জিজ্ঞাসা করিবার অবকাশ পান নাই। আজ জিজ্ঞাসা করিলেন, বউ ঠাকুরন, টাকা কোথায়? টাকা সিন্ধুকে আছে, চাবিটা দাও দেখি। এদিক ওদিক খুঁজিয়া চাবি পাওয়া গেল না। বালিশের তলায় তো থাকিত, কোথায় আর যাইবে? এখানে কোথায় আছে? সব জায়গা তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হইল। অবশেষে কামার ডাকায় তালা ভাঙিয়া দেখা গেল সিন্ধুকে কিছুই নাই, টাকা তো নাই। উপরন্ত অনঙ্গর হাতের দুগাছা সোনা বাঁধানো হাতির দাঁতের চুড়ি ছিল, তাহাও উবিয়া গিয়াছে। আর গিয়াছে গদাধরের পিতামহের আমলের সোনার তৈরি ক্ষুদ্র একটি শীতলা মূর্তি। ক্ষুদ্র হইলেও প্রায় 6-7 ভরি ওজনের সোনা ছিল মূর্তিটাতে। বহু কষ্টে অর্জিত অর্থের সঙ্গে শীতলা মূর্তির অন্তর্ধানে নানা অমঙ্গল আশঙ্কায় অনঙ্গ মাথা ঠুকিতে লাগিল। ভরমশাই মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। আজ 1 বৎসরের বহু কষ্টে সঞ্চয় করা যৎসামান্য পুঁজি যাহা ছিল, কোন রকমে তাহাতে হাত ফেরত খুচরা ব্যবসা চালাইয়া সংসার যাত্রা নির্বাহ হইতেছিল। অবলম্বনহীন সম্পূর্ণ অসহায় অবস্থায় এখন ইহাদের কি উপায় দাঁড়াইবে? ভরমশাই জিজ্ঞাসা করিলেন, বাড়িতে কে কে আসত? অনঙ্গ বিশেষ কিছু জানে না, তাহার মনে নাই। জ্বরের ঘোরে সে রোগের প্রথম দিকে অচৈতন্য অবস্থায় পড়িয়া থাকিত। কে আসিয়াছে গিয়াছে তাহার খেয়াল ছিল না। প্রতিবেশিনীরা মাঝে মাঝে তাহাকে দেখিতে আসিত। শচীনের মা 1 দিন না 2 দিন আসিয়াছিলেন। স্বর্ণগোয়ালিনী 1 দিন আসিয়াছিল মনে আছে, আর আসিয়াছিলেন মুখজ্জ গিন্নি। তবে ইহাদের বেশিরভাগই অসুচি হইবার ভয়ে রোগীর ঘরের মধ্যে ঢোকেন নাই। দূরে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিয়া ডিঙায় ডিঙায় উঠান পার হইয়া গিয়াছিলেন। ইহার একটি ন্যায্য কারণ যে না ছিল তাহা নয়, বাড়ির ছেলে দুটির মায়ের শাসন দৃষ্টি শিথিল হওয়ার মনের আনন্দে যেখানে সেখানে ভাত ছড়াইয়াছে, এটো থালা বাসন রাখিয়াছে, যাহা খুশি তাহাই করিয়াছে। সেখানে কোনো জাতি জন্ম বিশিষ্ট হিন্দু ঘরের মেয়ে কি করিয়া নির্বিকার মনে বিচরণ করিতে পারে, ইহাও ভাবিয়া দেখিবার বিষয়। শুধু লোকের নিন্দা করিয়া লাভ নাই। চুরির কোনো হদিস মিলিল না। উপরন্ত অনঙ্গ বলিল, ভরমশাই, আমার যা গিয়েছে গিয়েছে, আপনি
আর কাউকে বলবেন না চুরির কথা, শত্রু হাসবে, সে বড় খারাপ হবে। উনি শত্রু হাসাবার ভয়ে আজ পর্যন্ত গায়ে ফিরলেন না, আর আমি সামান্য টাকার জন্য শত্রু হাসাবো? তিনি এত ক্ষতি সহ্য করতে পারলেন, আর আমি এটুকু পারবো না ভরমশাই? সুতরাং ব্যাপার মিটিয়া গেল। ভরমশাই কলকাতার ম্যাচের ঠিকানায় 2-3খানা চিঠি দিয়ে কোনো উত্তর পাইলেন না। অবশেষে সব কথা খুলিয়া লিখিয়া একখানি রেজিস্ট্রি চিঠি দিলেন। চিঠি ফেরত আসিল, তাহার উপর কৈফত লেখা, মানে কে ঠিকানায় নাই। অনঙ্গর হাতে 2 গাছা সোনা বাঁধানো শাখা ছিল, খুলিয়া তাহাই সে বিক্রয় করিতে দিল। সেই যৎসামান্য পুঁজিতে হলুদের গুড়ার ব্যবসা করিয়া কোনো হাটে 12 আনা, কোনো হাটে বা কিছু বেশি আসিতে লাগিল। অকুল সমুদ্রের সামান্য একটা ভেলা হয়তো, কিন্তু জাহাজ যেখানে মিলিতেছে না, সেখানে ভেলার মূল্যই কি কিছু কম? অনঙ্গ এখনো পায়ে বল পায় নাই। কোনো ক্রমে রান্নাঘরে বসিয়া 2টি রান্না করে, ছেলে দুটিকে খাওয়াইয়া নিজে খাইয়া রোয়াকের এক প্রান্তে মাদুর পাতিয়া রোদ্রে শুইয়া থাকে। কোনোদিন বা একটু ঘুমায়। 2 বেলা রান্না হয় না, হাঁড়িতে ওবেলার জন্য ভাত তরকারি থাকে। সন্ধ্যার পরে ছেলেমেয়েরা খায়। একটু চুপ করিয়া শুইয়া দেখে ধীরে ধীরে উঠানের আতা গাছটা লম্বা ছায়া ফেলিতেছে দোরের কাছে। পাঁচিলের গাছে আমরুল শাকের জঙ্গলে একটি প্রজাপতি ঘুরিতেছে। খোকার বাজনার টিনটা কুয়াতলার গড়াগড়ি যাইতেছে। পাশের জমিতে শচীনের শেওড়াতলি আম গাছটার মগডালের দিকে রোদ উঠিতেছে ক্রমশ। নাইবার চাতালে গর্তবর্ষার বনবিচুটির গাছ গজায় আছে। অনেকদিন আগে গদাধর কুয়াতলায় বসিয়া স্নানের জন্য শখ করিয়া একটি জলচৌকি গড়াইয়াছিলেন। সেখানে একখানা পায়া ভাঙা অবস্থায় কাঠ রাখিবার চালাঘরের সামনে চিত হইয়া পড়িয়া আছে। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। বড় খোকাকে ডাকিয়া বলিল, হ্যাঁ রে, ও চৌকিখানা ওখানে অমন করে ফেলেছে কে রে? খোকা এদিকে ওদিকে চাহিতে চাহিতে জল চৌকিখানা দেখিতে পাইল। বলিল, আমি জানি নে মা, আমি ফেলিনি। যেই ফেলুক তুই নিয়ে এসে দালানের কোণে রেখে দে, কেউ না ওতে হাত দেয়। তারপর সে আবার দুর্বলভাবে বালিশে ঢুলিয়া পড়ে। মনেও বল নাই, হাত পায়েও জোর নাই যেন। তাহার ভালো লাগে না, একা একা এই বাড়িতে সে থাকিতে পারে না। জীবন যেন তার বোঝা হইয়া পড়িয়াছে। বিশেষ করিয়া এই শীতের সন্ধ্যাবেলা মনের মধ্যে কেমন হু হু করে, সম্পূর্ণ নিঃসঙ্গ। কেউ নাই যে একটি কথা বলিয়া আদর করে, মুখের দিকে চায়। কত কথা মনে পড়ে। এমনই কত শীতের ঠান্ডায় রোদ শেওড়া তুলে আম গাছটার মগডালে উঠিয়া গিয়াছে আজ 14 বছর ধরিয়া। 14 বছর আগে এমনই এক শীতের মধ্যাহ্নে সে নববধূরূপে এই গৃহে প্রথম প্রবেশ করে। ওই অতি পরিচিত ঠান্ডা রোদ মাখানো আম গাছটার দিকে চাহিলে কত ভালো দিনের কথা মনে পড়ে। কত আনন্দ ভরা শীতের সন্ধ্যার স্মৃতিতে হৃদয় ব্যথায় টনটন করিয়া ওঠে। চিরকাল কি এমন কাটিবে? মা মঙ্গলচণ্ডী কি মুখ তুলে চাহিবেন না? ভরমশাই হাটের টাকা লইয়া দরজার কাছে আসিয়া সাড়া দেন, বউ ঠাকুরন আছো? বউ ঠাকুরন, হ্যাঁ আসুন। নেই তো আর যাচ্ছি কোথায়? এগুলো গুনে নিও। অনঙ্গ গুনিয়া বলিল, 13.5 আনা, আজ যে বেশি। হলদির দর চড়ে গিয়েছে বাজারে, সামনের হাটে আরো হবে। আর কিছু বেশি টাকা হাতে আসতো। এই সময় তো একটা থোক লাভ করা যেত হলুদ থেকে। আচ্ছা ভরমশাই। অনঙ্গর গলার সুরের পরিবর্তনে ভরমশাই তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, কি কি হলো? আচ্ছা, একবার আপনি কলকাতায় যাবেন। কলকাতায়? তা তা নয় ভরমশাই, অনেকদিন কোনো খবর পাইনি। আমার মনটা, আপনি একবার বরং। স্বামীর কথা বলিতে গেলেই কোথা হইতে কান্না আসিয়া কেন যে গলার সোর আটকায় লোকের সামনে লজ্জায় ফেলে এমন ধারা। ভরমশাই চিন্তিত মুখে বলেন, তা তা গেলে হয়। তাই কেন যান না আজই? একবার দেখে আসুন। আজ কতদিন হলো কোনো খবর পাইনি। শরীর গতি কেমন আছে, কি রকম কি করছেন?
আপনি নিজের চোখে দেখে এলে। ভরমশাই কথাটা ভাবিয়া দেখিলেন। যাইতে অবশ্য এমন কি আপত্তি, তা নয়, তবে পয়সা খরচের ব্যাপার। এই নিতান্ত টানাটানির সংসারে এমনই 5টা টাকা ব্যয় হয়ে যাইবে যাতায়াতে। বউ ঠাকুরন সেই টাকা পাইবেনই বা কোথায়? মুখে বলিলেন, আচ্ছা দেখি। তাহলে কোন গাড়িতে যাবেন আপনি? আজ বা কাল গেলে তো হয় না, হাটবার আসছে সামনে। হাটবার লেগেই থাকবে, আমি একরকম করে চালিয়ে নিব এখন। আপনি যান, আমার কাছে 3টে টাকা আছে, তুলে রেখে দিয়েছি, তাই নিয়ে যান। সপ্তাহের শেষে অনঙ্গ আবার জ্বরে পড়িল। তবে এবার জ্বরটা খুব বেশি নয়, সাধারণ ম্যালেরিয়া জ্বর। এই সময় পাড়াগাঁয়ের ঘরে ঘরেই এমন জ্বর লাগিয়া আছে। তাহাতে ডাক্তারও আসে না, বিশেষ কোনো ঔষধও পড়ে না। তবুও ভরমশায় ডাক্তার ডাকানোর প্রস্তাব করিয়াছিলেন। অনঙ্গ কথাটা উড়াইয়া দিয়া বলিল, হ্যাঁ, আবার ডাক্তার কি হবে, বরং ডাকঘরের কুইনিন 1 প্যাকেট কিনে দিন, তাই খেয়েই যাব এখন। ভারী তো জ্বর। সে জ্বরে 3-4 দিন ভুগিয়া তখনকার মতো গেল বটে, কিন্তু 2 দিন অন্নপথ্য করিতে না করিতে আবার জ্বর দেখা দিল। একেবারেই সে ভালোভাবে সারিয়া উঠিতে পারে নাই প্রথম অসুখের পর। এভাবে বারবার ম্যালেরিয়া পড়াতে আরো দুর্বল হইয়া পড়িল। রক্তহীনতার দরুন মুখ হলদে ফ্যাকাশে রঙের হইয়া আসিল, শরীর রোগা, মাথার সামনের চুল উঠিয়া শীতের গাছটা কুশ্রী ধরনের চওড়া হইয়া গেল। ভাতে রুচি নাই, একবার পাতের সামনে বসে মাত্র মুখে কিছু ভালো লাগে না। সংসারে বেজায় টানাটানি চলিতেছিল। শীত পড়ার মুখে হলুদের দর একটু চড়াতে হাটে হাটে আগের চেয়ে আয় কিছু বাড়িল। অনঙ্গ আজকাল ব্যবসা বেশ বোঝে। সে নিজে অসুখ শরীরে শুইয়া শুইয়া একদিন মুখুজ্জে বাড়ি হইতে শুকনো পিপল কিনে আনাইয়া এবং সেগুলি হাটে পাঠিয়া 5-6 টাকা লাভ করিল। একদিন সে আবার ভরমশাইকে ধরিল কলকাতা যাইবার জন্যে। ভরমশাই বলিলেন, বেশ, বড় দেরি হয়ে যাচ্ছে, যাই যাই করে। আজ তো আছেই, আপনি কালই যান। টাকা সকালে নেবেন না এখন নেবেন? এখন 5 জায়গায় ঘুরবো নিজের কাজে, কোথায় হারিয়ে যাবে, কাল সকালে বরং। উৎসাহে অনঙ্গ মাদুর ছাড়িয়া ঠেলিয়া উঠিল বিকালে। পরদিন সকালে ভরমশাই টাকা নিতে আসিলে অনঙ্গ তাহার হাতে একটা বেশ ভারী গোছের পোটলা দিয়া বলিল, এটা ওকে দিবেন, কাল সারাদিন ধরিয়া গুছাইয়াছে সে। ভরমশাই দেখিলেন তাহার মধ্যে হেন জিনিস নাই জানাই, গোটা কতক কাঁচা পেঁপে, এমনকি একটা মানকচু পর্যন্ত। তাছাড়া গাছের বরবটি, আমসত্ত্ব, পুরানো তেঁতুল, পোস্তদানার বড়ি। ভরমশাই মনে মনে হাসিলেন, মুখে কিছু বলিলেন না। অনঙ্গ আঁচল হইতে খুলিয়া আরো 3টে টাকা বাহির করিয়া বলিল, ভাড়া বাদে 1টা টাকা নিয়ে যান। যাবার সময় হরিময়দার দোকান থেকে নতুন গুড়ের সন্দেশ সের 2 নিয়ে যাবেন। ভরমশাই বিরক্তি না করিয়া টাকা কয়টি পকেটে পুরিয়া বলিলেন, চিঠি টিটি কিছু দেবে না? না, চিঠি আর দিতে হবে না, মুখেই বলবেন। একবার অবশ্যই করে যেন আসেন, এরই মধ্যে বলবেন। ভরমশাই দরজার বাইরে পা ভালো করিয়া বাড়ান নাই। এমন সময় অনঙ্গ পিছন হইতে ডাক দিয়া বলিল, শুনুন, বাড়ি আসবার কথা বলবেন, বুঝলেন তো? আচ্ছা বউ ঠাকুরন, নিশ্চয় বলবো, এরই মধ্যে যেন আসেন, বুঝলেন? ভরমশাই ঘাড় হেলাইয়া প্রকাশ করিতে চাহিলেন যে তিনি বেশ ভালোই বুঝিয়াছেন, কোনো ভুল হইবে না তাহার। আর যদি সঙ্গে করে আনতে পারেন, বেশ বউ ঠাকুরন, সেই চেষ্টাও করব। ভরমশাই দ্রুতপদে বাড়ির বাহির হইয়া গেলেন। কলকাতা পৌঁছাই ভরমশাই মনিবের পুরানো মেসে গেলেন। সংবাদ লইয়া জানিলেন বহুদিন হইতেই গদাধরবাবু সেই স্থান ছাড়িয়া চলিয়া গিয়াছেন। ম্যাচের ম্যানেজার কোনো ঠিকানা বা সন্ধান দিতে পারিল না। তাহা হইলে কি জেলে হইল? তাহাই সম্ভব, কিন্তু সে কথা তো আর যাকে তাকে জিজ্ঞাসা করা যায় না। ভাবিয়া চিন্তিয়া তিনি শচীনের বাসায় গেলেন। শচীনের দেখা পাইলেন না। এখন একমাত্র স্থান আছে যেখানে মনিবের সন্ধান হয়তো মিলিতেও পারে, সেটি হইল শোভারানীর বাড়ি। কিন্তু সেখানে যাইতে ভরমশাইয়ের কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। অনেক দিন সেখানে যান নাই।
হয়তো তাহারা তাহাকে চিনিতেই পারিবে না, হয়তো বাড়িতে ঢুকিতেই দিবে না। তাছাড়া সেখানে যাইতে প্রবৃত্তিও হয় না তার, তবুও যাইতে হইল। গরজ বড় বালাই। দরজার কড়া নাড়াতেই যে চাকরটি দরজা খুলিয়া মুখ বাড়াইল, ভরমশাই তাহাকে চিনিলেন না। চাকর বলিল, কাকে দরকার? মাইজি আছেন? হ্যাঁ আছেন, একবার দেখা করব, বলো গিয়ে। চাকর কিছুমাত্র না ভাবিয়া বলিল, এখন দেখা হবে না। ভরমশাই অনুনয়ের সুরে বলিল, বড্ড দরকার, একবার বলো গিয়ে। কি দরকার? এখন কোনো দরকার হবে না, ওবেলা এসো। আচ্ছা, গদাধর বাবুর কোনো সন্ধান দিতে পারো? আমি তার দেশের লোক, যশোর জেলায় কাইপুর গ্রামে বাড়ি, থানা রামনগর। চাকর কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দাঁড়াও, আমি আসছি। দূরে দূরে বক্ষে ভরমশাই কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। কি না জানি বলে, চাকরটা নিশ্চয়ই মনিবকে চেনে, অন্তত নামও শুনিয়াছে। এবার আবার দরজা খুলিল। চাকর মুখ বাড়াইয়া বলিল, আপনার নাম কি? মাইজি বললেন, জেনে এসো। আমার নাম মাখনলাল ভর, আমি বাবুর সেরেস্তার মুহুরি, বলো গিয়ে যাও। কিছুক্ষণ পরে চাকর পুনরায় আসিয়া ভরমশাইকে উপরে লইয়া গেল। ভরমশাই উপরে গিয়া আশ্চর্য হইয়া গেলেন। সে মেয়েটি নয়, সেবার যাহার সহিত দেখা করিয়াছিলেন। ইহার বয়স বেশি, গায়ের রং তত ফর্সা নয়। মেয়েটি বলিল, আপনি কাকে চান? ভরমশাই অপরিচিত স্ত্রীলোকের সম্মুখে কথা বলিতে অভ্যস্ত নন, কেমন একটা আড়ষ্টতা ও অস্বস্তি বোধ করেন এসব ক্ষেত্রে। বিনীতভাবে সসংকোচে বলিলেন, আজ্ঞে গদাধর বসু, নিবাস যশোর জেলায়। মেয়েটি হাসিয়া বলিল, বুঝেছি, তা এখানে খোঁজ করছেন কেন? এখানে আগে যিনি থাকতেন তিনি এখন নেই। কে? শোভা মিত্তির? আজ্ঞে হ্যাঁ, ওই নাম। সে এখান থেকে উঠে গিয়েছে। তাকে কি দরকার? তার সঙ্গে আমাদের বাবুর জানাশোনা ছিল, একবার তাই এসেছিলাম। গদাধর বসু, ন্যাশনাল সিনেমা কোম্পানির জি বসু তো? আজ্ঞে হ্যাঁ, উনি আমার বাবু। কিন্তু মেয়েটি বলিল, তা আপনি বলছেন গদাধর বাবুর মুহুরি দেশের, কিন্তু আপনি তার কলকাতার ঠিকানা জানেন না কেন? ভরমশাই পাকা লোক, ইহার কাছে ঘরের কথা বলিয়া মিছিমিছি মনিবকে ছোট করিতে চাইবেন কেন? সুতরাং বলিলেন, আগে তার সেরেস্তার চাকরি নেই আজ বছরাদি। তাকে একটু বলতে এসেছিলাম, যদি চাকরিটি আবার হয়। গরিব মানুষ, বাচ্চা বাচ্চা নিয়ে বড় বিপদে পড়েছি। তাই আপনি টলিগঞ্জে গিয়ে স্টুডিওতে দেখা করুন, ঠিকানা কাগজে লিখে দিচ্ছি। বাড়িতে এখন তার দেখা পাবেন না। ভরমশাই স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। আনন্দে হাত পা যেন বল পাইলেন। বাঁচা গেল। মনিবের তাহা হইলে জেল হয় নাই, সেই ছবি তোলার কাজেই লাগিয়া আছেন। বোধহয় চাকরি লইয়া থাকিবেন। মেয়েটি এক টুকরা কাগজের ঠিকানা লিখিয়া তাহার হাতে দিয়া বলিল, ট্রাম থেকে নেমে বাঁ দিকের রাস্তা ধরে খানিকটা গেলেই পাবেন। দেখবেন লেখা আছে ন্যাশনাল ফিল্ম কোম্পানির নাম, গেটের মাথায় আর দেওয়ালের গায়ে। রাস্তায় পড়িয়া হাঁটিতে হাঁটিতে কিন্তু ভরমশাইয়ের মনে আনন্দের ভাবটা আর রহিল না। মনিব জেলে যান নাই, আবার সেই ছবি তোলার কাজেই করিতেছেন। অথচ এই 1 বছরের মধ্যে একবার স্ত্রীপুত্রের খোঁজ খবর করেন নাই। এ কেমন কথা? এই স্থলে আনন্দ করিবার মতো কিছু নাই, এবং ইহার মূলে কি রহিয়াছে তাহা দেখিয়া যাওয়াটা দরকার। ভরমশাইয়ের মনে বেশ দমিয়া গেলেও সেই মন লইয়াই অগত্যা পথ চলিতে চলিতে একসময় তিনি ট্রামে উঠিয়া পড়িলেন। ট্রাম যথাসময়ে টলিগঞ্জের ডিপোয় আসিয়া পৌঁছিল। অন্যান্য সহযাত্রীরা একে একে নামিয়া যাইতেছে দেখিয়া ভরমশাইয়ের হুঁশ হইল, তাহাকেও এবার নামিতে হইবে। ভরমশাই ট্রাম হইতে রাস্তায় নামিয়া আবার হাঁটিতে শুরু করিলেন। মেয়েটির নির্দেশ মতো বাদিকের পথ ধরিয়া হাঁটিবার সময় দেখিলেন ভিন্ন ভিন্ন ছোট দল যেসব কথাবার্তা কহিতে কহিতে চলিয়াছে ওই পথে, তাহাদের মৃদু গুঞ্জনে বেশ বোঝা যাইতেছে যে তাহারা সকলেই এখন ভরমশাইয়ের লক্ষ্যপথের পথিক।
যে কোনো কাজের জন্যই যাক না কেন তাহারাও চলিয়াছে ওই স্টুডিওর উদ্দেশ্যে। কিছু পথ যাইতেই চোখে পড়িল সামনে অনেকখানি জায়গা করগের টিন দিয়া ঘেরা মস্ত বাগান। আর সেই বাগানের কাছে পৌঁছেই তিনি নিশ্চিন্ত বুঝিলেন যে তাহার স্ফীত স্থানে আসিয়া গিয়াছেন। ওই বাগানের ফটকের দুই দিকে থামের মাথায় অর্ধবৃত্তাকারের লোহার ফ্রেমে সোনালী অক্ষরে জল করিতেছে ন্যাশনাল ফিল্ম স্টুডিও। মা কালীকে স্মরণ করিয়া গেটের মধ্যে সবে পা দিয়াছেন, এমন সময় পিছন হইতে কোমরে আকশি দিয়া কে যেন টানিয়া ধরিল। ঘাড় ফিরাইয়া দেখিলেন ইহা গালপাট্রাওয়ালা পশ্চিমা পহলবানের মতো এক দীর্ঘ বপু দারোয়ানজি হাঁকিয়া বলিতেছে, কাহা যাতা? ভরমশাই বলিলেন, যাহা আমার বাবু আছেন। দারোয়ানজি হাঁকিল, গেট পাস হ্যাঁ? হ্যাঁ, আমার বাবুর কাছ থেকে এখনই নিয়ে আতা হে, এনে তোমায় দিয়ে দেব। পহেলা লেও লে আয়কে অন্দর মে ঘুষো। বেশ, এখনই এনে দিচ্ছি, তোমরা কোনো চিন্তা নেই হে। কথাটা বলিয়া ভরমশাই অগ্রসর হইবার উপক্রম করিতেই আবার পশ্চাৎ দিক হইতে শব্দের আকর্ষণ। কেউ বাত মানেগা নেহি, মাত চাও লৌটোকে আও। অগত্যা ভরমশাইকে ফিরিতে হইল। এই বয়সে শেষে কি একজন খোট্টার কাছে অপমানিত হইবেন? ওই দেখা যায় একটা বড় সুপারি গাছ, তার পাশেই মস্ত বড় পুকুর। পুকুরের ওপারে টিনের ছাদাটা মস্ত একটা গুদামের মতো। সেখানে কত লোক চলিতেছে ফিরিতেছে, সকলেই যেন খুব ব্যস্ত। ভরমশাই ভিতরে ঢুকিতে না পাইয়া নিজের নিরুপায় অবস্থার কথা ভাবিতে ভাবিতে নিশ্চিত বুঝিলেন যে ওইখানেই ছবি তোলার কাজ হইতেছে। তারপর দারওয়ানের নিকট আসিয়া সে কি আকুতি, দারওয়ান ভিতরে যাইতে দিবে না, ভরমশাইকেও যাইতেই হইবে। মিনতি যখন কলহে পরিণত হইবার উপক্রম, এমন সময় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। ভরমশাইকে দেখিয়া লোকটি বলিল, কাকে চান? ওদিকে কোথায় যাচ্ছেন? আগে আমি গদাধর বসু মহাশয়কে খুঁজছি। নিবাস কাইপুর, জেলা। বুঝেছি, আপনি ওখানে যাবেন না, ওখানে সিট সাজানো হচ্ছে, ওখানে যেতে দেবেন আপনাকে। মিস্টার বোসের আসবার সময় হয়েছে, এখানে আপনি দাঁড়িয়ে থাকুন, মোটর এসে এখানে থামবে। আগে আপনার নাম? ভদ্রলোককে ব্যস্তভাবে বলিলেন, কোনো দরকার আছে? শান্তশীল রায়কে খোঁজে নেবেন এরপরে, আমার সময় নেই, যাই, আমাকে এখনই ছেড়ে যেতে হবে। ভরমশাই সেখানে বোধহয় 5 মিনিটও দাঁড়ান নাই। এমন সময় একখানা মাঝারি গোছের লাল রঙের মোটর আসিয়া তাহার সামনে লাল কাকরের রাস্তার উপর দাঁড়াইল। ভরমশাই তাড়াতাড়ি আগাইয়া গেলেন, কিন্তু দেখিলেন মোটর হইতে নামিল 2টি মেয়ে, হাতে তাদের ছোট ছোট ব্যাগ। তাহারা নামিয়াই দ্রুত পদে পুকুরের পাড়ে চলিয়া গেল। আরো কিছুক্ষণ পরে আরেকখানি মোটর আসিয়া দাঁড়াইল। এবার ভরমশাইয়ের বিস্মিত ও বিস্ফোরিত দৃষ্টির সম্মুখে নামিলেন গদাধর ও তাহার সঙ্গে একটি সুবেশা মহিলা। ভরমশাই চিনিলেন মেয়েটি সেই শোভারানী মিত্র। ড্রাইভারের পাশে আসন হইতে তকমা পরা এক ভৃত্য নামিয়া তাহাদের জন্য গাড়ির দৌড় খুলিয়া সসম্ভ্রমে এক পাশে দাঁড়াইয়াছিল। সে এবার একটা ব্যাগ হাতে তাহাদের অনুসরণ করিল। ভরমশাই আকুল কণ্ঠে ডাকিলেন, বাবু, বাবু। কিন্তু পেছনের বৃত্তটি একবার তাহার দিকে চাহিয়া দেখিল মাত্র। গদাধর ও মহিলাটি ততক্ষণে দ্রুতপদে পুকুরের পাড়ে রাস্তা ধরিয়াছে। বোধহয় ভরমশাইয়ের ডাক তাহাদের কানে পৌঁছিল না। ভরমশাই কি করিবেন ভাবিতেছেন। এমন সময় পূর্বের সেই তরুণ বয়স্ক ভদ্রলোকটিকে এদিকে আসিতে দেখিতে পাইলেন। ভরমশাইকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তিনি কাছে আসিয়া বলিলেন, কি এখনো দাঁড়িয়ে আছেন যে? দেখা হয়নি? এই তো গেলেন উনি। ভরমশাই নিরীহ মুখে বলিলেন, আজ্ঞে দেখা হয়েছে। ওই মেয়েটি কে বাবা? ভদ্রলোক বিস্ময়ের দৃষ্টিতে ভরমশাইয়ের দিকে চাহিয়া বলিলেন, চেনেন না ওকে? উনিই শোভারানী, মস্ত বড় ফিল্ম স্টার। ওই মিস্টার বোসের কপাল খুব ভালো, 2খানা ছবি মার খেয়ে যাবার পরে আশ্চর্য মশাই, শোভারানী নিজে এসে যোগ দিয়েছে।
চমৎকার ছবি হচ্ছে। ডিস্ট্রিবিউটররা খরচের সব টাকা দিয়েছে। শোভারানীর নামের গুণ মশাই। মিস্টার বোস এবার বেশ কিছু হাতে করেছেন। শোভারানীর সঙ্গে খুব মাখামাখি কিনা? একসঙ্গেই আছেন দুজনে। আপনি কাজ খুঁজছেন বোধ হয়। তা ধরুন না গিয়ে ম্যানেজারকে। আমি মশাই বড় ব্যস্ত, গাড়ি নিয়ে যাচ্ছি একটা জিনিস আনতে। শোভারানীর বাড়িতেই ভুলে ফেলে এসেছেন। নমস্কার। ভরমশাই হতভম্বের মতো দাঁড়িয়ে রহিলেন।